নিলয় নিজের ওয়েবসাইটটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। ব্ল্যাক ডেভিল নিলয়ের প্রায় 97% ডেটা তার নিজের কম্পিউটারের ট্রান্সফোর্সকে নিয়েছিল। আর মাত্র 3% হয়ে গেলেই নিলয়ের আসল পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে যেত। নিলয় ব্ল্যাক ডেভিলকে সেই 3% না করতে দিয়ে নিজের ওয়েবসাইটটাই বন্ধ করে দিয়েছে। এখন চাইলেও কেউ নিলয়কে বিরক্ত করতে পারবে না। নিলয় বিছানার উপর থেকে নিজের মোবাইলটা হাতে নেয়। ফোন অপশনে গিয়ে একটা নাম্বার টাইপ করতে থাকে। স্ক্রিনের ওপর রাকেশ নামটা ভেসে ওঠে। নিলয়ের একটা ছোট্ট টিম আছে, যার মধ্যে রাকেশ, সানি, নীলা এই তিনজন মিলে টিমটা গঠন হয়েছে। টিমের লিডার হচ্ছে নিলয়, কিন্তু সবাই তাকে মিস্টার 440 নামে চেনে। নিলয় কল লাগায় রাকেশকে। 2বার রিং হতেই রাকেশ ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে রাকেশ বলতে থাকে, আমাকে ফোন এই অসময়ে? আমি যাকে ফোন দিই সেটা সময় আর অসময় দেখে ফোন দিই না। তা কি জন্য আমাকে ফোন? রাকেশ, তুই নিশ্চয় জানিস আমি গুরুত্বপূর্ণ কথা ছাড়া ফোন দেই না। অবশ্যই সেটার একটা যথার্থ কারণ থাকে। জি, এটা আমি জানি। আজকে রাতের কথাটা মনে আছে? আমার মনে আছে, বাকিদের মনে আছে কিনা এটা আমার জানা নেই। আমি আমার জীবনে কখনো ব্যর্থ হইনি, সফল হওয়া ছাড়া। আমার জীবনের বড় 3টা মিশন হবে, এই মিশন 3টা, তার মধ্যে আজকের রাতেরটা। ভাই, আমি আসলে বুঝতে পারছি না আপনি রাতের মিশনে কেন যান, যেখানে আপনি ঘরে বসেই সব কিছু করতে পারেন। রাকেশ শুনতে পায় নিলয়ের অবাক করা হাসির শব্দ। মূলত নিলয় সবসময় এমন করে হাসে না। মাঝে মধ্যে সবাই শুনতে পায় নিলয়ের জোরে জোরে হাসির শব্দ। আজকে অনেক দিন পর রাকেশ নিলয়ের হাসির শব্দ শুনতে পেয়েছে। রাকেশ, আমি চাইলেই আমার মিশন 3টা ঘরে বসেই কমপ্লিট করতে পারি, কিন্তু আমি এটা করব না। তাহলে ভাই সেটা করছেন না কেন? তোর কাছে না হয় এটা রহস্য থেকে যাক, তুই ভেবে চিন্তে এইটার প্রশ্নের উত্তর তৈরি করবি। ভাই, আপনি এর আগেও আমাকে একটা রহস্যময় কথার জালে আটকে দিয়েছিলেন। আমি সেটার রহস্য উন্মোচন করতে পারিনি। আজকেও আবার রহস্যের মায়াজালে ফেলে দিলেন আমাকে। তুই মনে হয় না আমার চিন্তার রহস্য ভেদ করতে পারিস। সত্যি বলতে আমি অনেক চেষ্টা করি, কিন্তু ফল সবসময় শূন্য হয়। তোর চিন্তা অনেক দুর্বল, তাই আমার রহস্য ভেদ করতে পারিস না। হয়তোবা এমনই হতে পারে। ভাই, আরেকটা কথা ছিল। তাড়াতাড়ি বলে ফেল, আমার হাতে সময় অনেক কম। সবাই আপনাকে দেখতে চায়। কে কে চায়? আমি, নীলা আর সানি। নিলয় কিছু বলে না, কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। নিলয়কে আজ পর্যন্ত সাইবার জগতের কেউ যেমন দেখেনি, ঠিক তেমনই তার টিমের কেউ দেখেনি তাকে। সে নিজেকে সবসময় সবার কাছ থেকে গোপন করে রেখেছে। নিলয় এটা ভেবে মজা পায়, সে রাকেশ, নীলা, সানি সবাইকে দেখেছে। নিলয়ের ভার্সিটিতেই পড়ে, কিন্তু কেউ নিলয়কে চেনে না। সবার কাছে সে একজন রহস্যময়ী। এবার নিলয় বলতে শুরু করে, তুই, সানি, নীলা সবাই আমার চেহারা দেখেছিস, কিন্তু কেউ আমাকে চিনতে পারিসনি। আমি যে 440। নিলয়ের কথা শুনে রাকেশ অনেকটা বোকা হয়ে যায়। কেননা রাকেশ সহ সবাই নাকি মিস্টার 440কে দেখেছে, কিন্তু কোথায় কিভাবে দেখেছে সেটাই বুঝতে পারছে না। রাকেশ নিজের ভেতরের কথা আর চাপিয়ে রাখতে না পেরে বলে ওঠে, ভাই, আমি আপনাকে দেখছি, এটা হতে পারে না। সানি আর নীলা হয়তো দেখেছে আপনাকে। আমি সানি আর নীলার চোখে অনেক কম ধরা দিয়েছি, কিন্তু তোর চোখের সামনে অনেকবার এসেছি। কিন্তু ভাই, কোথায় কখন দেখা দিয়েছেন এটা বলেন। রাকেশ, আমি তোকে একদিনই বলেছিলাম আমার সাথে কাজ করলে আমার চেহারা দেখতে পাবি না। রাকেশ চুপ হয়ে যায়, কারণ এখন নিলয়কে কিছু জবাব দেওয়ার মতো বাণী তার কাছে নেই। রাকেশদের সাথে যখন থেকে পরিচয় নিলয়, সেদিনই নিলয় সবাইকে সাবধান করে বলে দিয়েছিল তার চেহারা কেউ দেখতে পারবে না। কোনোদিন যদি নিলয়ের ব্যাপারে কেউ কথা বলে, তাহলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। রাকেশের সেই আগের কথা মনে পড়ে যায়। এবার সে নিলয়কে বলে, ভাই, পরিশেষে একটা কথা আমাকে বলেন যে আপনি আমার সামনে কোথায় এসেছেন। তোরও খুব জানার ইচ্ছা, তাই তো? হুম, হ্যাঁ ভাই, খুব জানার শখ। তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি নিয়ে পড়ালেখা করছিস, তাই না? আমি শুধু না, সানি আর নীলাও। আমি ওই দুইজনের কথা জিজ্ঞাসা করছি না, আমি তোর কথা জিজ্ঞাসা করছি। এবার উত্তর দে। ভাই, আমি ওই ভার্সিটিতেই পড়াশোনা করি। এখন এটা জিজ্ঞেস করার মানে কি? জিজ্ঞাসা করার একটাই মানে হলো, তুই আমাকে প্রতিদিন ক্যাম্পাসে দেখিস এবং আমিও তোকে দেখি। ভাই, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে দেখি আর আপনিও আমাকে দেখেন, কিভাবে সম্ভব? এটাই তো ওই 440 রহস্য। নিলয় আর কিছু না বলে কলটা কেটে দেয়।
সে মোবাইল থেকে সিমটা বের করে আরেকটা সিম লাগায়। এতক্ষণ সে কথাগুলো তা হয়তো বা কেউ শুনে ফেলতে পারে। এই ব্যাপারে নীলাই খুব সতর্ক থাকতে পছন্দ করে। দুজনের গুরুত্বপূর্ণ কথোপকথন যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি শুনে ফেলে তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। নীলাই ল্যাপটপটা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। সে ওপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই রুমে অনেক গরম, সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক করে না নিলয়। রুমের অবস্থাটা খুবই শোচনীয়। চাইলে নিলয় গুলশান বনানীতে বাড়ি বানাতে পারে, কিন্তু সে এটা করে না, কারণ সে যদি এটা করে তাহলে সকলের চোখে ধরা পড়ে যাবে। নিলয়ের মতো এমন একটা ছেলে কিভাবে এত ভালো একটা জায়গায় এমন বাড়ি তৈরি করেছে, এটা নিয়ে মিডিয়া তোলপাড় শুরু করে দেবে। শহরের লোকজন তো আবার সাথে আছেই। এখন এটা আধুনিক যুগ, কারো একটা খুঁত ধরতে পারলেই হলো, সেটা পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মিডিয়ার লোকেদের কাজ। নীলয় চিন্তা করতে থাকে আজকের রাতের মিশনের সম্পর্কে। সব কিছু তার প্ল্যান মতো হলেই হলো। কোনো গার্ড থাকলেও কিছু করতে পারবে না, কারণ নিলয় গতকাল পুরো ব্যাংকটা ঘোরাঘুরি করেছে। সব কিছু তার মস্তিষ্কে সাজিয়ে রেখেছে কিভাবে কি করতে হবে। আজকে রাতে অনেক বড় ধরনের কাজ করতে হবে, সাথে তো মাইন্ড গেম আছেই। এর জন্য প্রয়োজন পরিমাণ মতো বিশ্রাম। তাই নিলয় বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম কি আর আসে? এত চিন্তা মাথায় ভিড়লে কিভাবে ঘুম আসবে? নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। টেবিলের ওপর পানি ভর্তি এক বোতল পানি রাখা আছে। সে গিয়ে পানি পান করে। এখন শরীরে মোটামুটি একটা ভালো লাগা কাজ করছে। ঘুমকে না চাইতেও চোখে আসতেই হবে। নিলয় আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখে ঘুম আসার প্রস্তুতি। এখানকার জায়গাগুলো আরিয়ার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এখানকার মানুষজনগুলো বেশি একটা ভালো না। অন্যের ভালো কেউ চায় না। বাস্তবটাই এমন হয়ে দাঁড়িয়েছে। আরিয়া আজকে সকালের ঘটনাটা চিন্তা করে। কি অল্প বয়সী একটা মেয়ে কত বড় ধরনের কাজে পা দিয়েছে। শ্রাবণীদের থেকে বৃষ্টিদের বাসাটা অতটা দূরে না, হেঁটে গেলে 8-9 মিনিটের রাস্তা। আরিয়ার কেন যেন মনে হচ্ছে জিয়াদ আবারও বৃষ্টিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কারণ দূর থেকে একটা মেয়ে জোরে চিৎকার দেওয়ার আওয়াজ শোনা গিয়েছিল। আরিয়ার চিন্তা হচ্ছে খুব। সকালের ঘটনাটার জন্য না জানি বৃষ্টির ওপর তারা কেমন অত্যাচার করছে। আরিয়ার চিন্তা বেড়েই চলেছে। চিন্তাটা একটু কমানোর প্রয়োজন। তাই সে নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে। প্যাকেটে আর মাত্র একটা সিগারেট বিদ্যমান আছে। আরিয়া সেটাই ঠোঁট লাগায় আর আগুন লাগিয়ে লম্বা করে টানতে থাকে। কিছু মানুষ আছে, যখন তাদের চিন্তা বেড়ে যায় তখন তারা সিগারেট টানে। সেই সকল ব্যক্তির একটাই বাণী, সিগারেট খাও, চিন্তা কমাও। চিন্তার সময় যে তাড়াতাড়ি করে সিগারেট শেষ হয়ে যায় এটা জানে আরিয়া, কিন্তু আজকে অন্য দিনের চেয়ে আগে শেষ হয়ে গেছে। আরিয়া বৃষ্টির বাসার সামনে চলে এসেছে। আশেপাশে আরও বাড়িঘর আছে, কিন্তু বৃষ্টিদের চেয়ে ঠান্ডা আর নীরব পরিবেশের বাসা কারো নেই। আরিয়া ভেতরে প্রবেশ করে। বাইরের বারান্দায় কেউ একটা শুয়ে আছে, আর তার মাথায় পানি ঢালছে ছোট্ট একটা বাচ্চা। বয়সটা তার 8-9 বছর হবে। মহিলাটা যে অসুস্থ এটা দূর থেকে দেখলেই বোঝা যায়। আরিয়া ছেলেটার পেছনে দাঁড়িয়ে বলে, এই ছেলে একটু এদিকে আসো। যে ছেলেটা মহিলাটার মাথায় পানি ঢালছিল সে আরিয়ার ডাক শুনে পেছনে ফিরে তাকায়। সে এসে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এই ছেলে এই ছেলে এই ছেলে এই ছেলে করেন কেন? আমার সুন্দর একটা নাম আছে, সিফাত। আরিয়া মুচকি হাসে সিফাত নামের ছেলেটার কথা শুনে। এখনকার যুগের ছেলেমেয়েরা এমনই হয়, নাম না ধরে ডাকলে রেগে যায়। তারা এটা বোঝে না অচেনা কোনো ব্যক্তি তার নাম কিভাবে জানবে। আরিয়া সিফাতের কথাই কিছু মনে করে না। সে শান্ত গলায় সিফাতকে বলে, আমি তো জানতাম না তোমার নাম সিপাত, তাই এই নামে ডাকিনি। সমস্যা নেই। তা কারে খুঁজতেছেন? তুমি কে এটা আমাকে বলো। আমার বাড়িতে আয়সা আমার এই কন আমি কে? তার মানে তুমি বৃষ্টির ছোট ভাই? হ্যাঁ, আমি বৃষ্টি আর ছোট ভাই। দা আপনি কেডা? বৃষ্টি আপার কাছে আইতেছেন? তার আগে বলো তুমি এইটা যে তুমি কার মাথায় পানি ঢালছিস? এইটা আমার মা। ওনার মাথায় পানি দিচ্ছ কেন? মার অনেক জ্বর, তা পানি দিতাছি। তুমি দিচ্ছ কেন? তোমার বোন বৃষ্টি কোথায় গেছে? আফারে আইয়া কয়েকটা ছেলে তুইলা নিয়ে গেছে। আরিয়া যা ভাবছিল তাই হয়েছে। বৃষ্টিকে জিহাদরা তুলে নিয়ে গেছে। আরিয়া সিফাতকে জিজ্ঞেস করে, কয়টা ছেলে এসে নিয়ে গেছে? 2টা গুন্ডা আইছে আর 3টা ছেলে আইয়া আফারে জোর কইরা নিয়ে গেছে। ছেলেগুলোকে চিনো তুমি? হ চিনি। হ্যাঁ, আবার কেইটা না চিনে? তুমি চিনো তাহলে তাদের? তা বলো তো ছেলেগুলোকে। আমি খালি একটা নাম জানি, জিহাদ। চিনি, তবে
নাম জানি না। তোমার বোনকে নিয়ে যাওয়ার সময় তুমি তাদের বাধা দাওনি? বাধা দিয়েছিলাম, কিন্তু তারা আমার এই লাথি মাইরা ফেলা দিয়েছে, সাথে অনেক খারাপ গালিও দিতেছে। আরিয়া রেগে যায় কথাটা শুনে, সাথে হাতের মুষ্টিবদ্ধ করে ফেলে। জিহাদকে যতক্ষণ পর্যন্ত না শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আরিয়ার শান্তি হবে না। জিহাদকে সে এখন কোথায় খুঁজবে? কোথায় নিয়ে গেছে বৃষ্টিকে? না জানি কি করছে বৃষ্টির সাথে। সিফাতকে জিজ্ঞেস করলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। আরিয়া সিফাতকে জিজ্ঞেস করে, আচ্ছা সিফাত, তোমার বোনকে জিহাদরাই কোথায় নিয়ে যেতে পারে, এটা কি তুমি জানো? আমি তো কইতে পারব না। তো জিহাদ ভাইয়ের আইডা দেওয়া জায়গা আমি জানি। কোথায় সেটা আমাকে বলো। জিহাদ ভাইয়ের কাছের ফ্যাক্টরিতে অনেক হয় আফারে নিয়ে গেছে। এটার মধ্যেই সারাদিন আড্ডা দেয় তারা। সিফাতের কথা শুনে আরিয়া নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। এখন রওনা দিলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে জিহাদের ফ্যাক্টরিতে যেতে। আরিয়া আর সময় নষ্ট না করে রওনা দেয় বৃষ্টিকে উদ্ধার করার জন্য। বৃষ্টি জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। আসবেই বা কেমন করে? কারণ বৃষ্টি একটা বন্ধ রুমে আটকে আছে। ভেতরে থেকে শব্দ বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। অন্ধকার একটা রুমে ফ্লোরের ওপর বসে আছে বৃষ্টি। কোনো মানুষের আনাগোনা নেই। বিকেলবেলা জিহাদরা বৃষ্টিকে তুলে এনে এই রুমটায় ফেলে দিয়ে চলে গেছে। তখন থেকেই অন্ধকার রুমে বসে আছে বৃষ্টি আর জোরে জোরে চিৎকার করে কান্না করছে। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ শুনে বৃষ্টির বুক ছ্যাদ করে ওঠে। হয়তো জিহাদ আর তার দলবল এসেছে। এখনই ঝাঁপিয়ে পড়বে বৃষ্টির নরম দেহের ওপর। বৃষ্টি গিয়ে রুমের এক কোণে চুপ হয়ে বসে পড়ে। ভীষণ ভয় আর অস্থিরতা গ্রাস করছে তাকে। আচমকাই অন্ধকার রুমটায় আলো জ্বলে ওঠে। অন্ধকারে অনেকক্ষণ থাকার পর হঠাৎ চোখে আলো আসলে তা সহ্য করার মতো না। তাই বৃষ্টি হাত দিয়ে চোখে যাতে আলো আসতে না পারে সেই প্রচেষ্টা করছে। রুমে প্রবেশ করেছে জিহাদ, মারুফ, আরিফ, ইউসুফ। আরিফ গিয়ে রুমের দরজাটা আটকে নেয়। জিহাদ হেঁটে আসে বৃষ্টির দিকে। সে বৃষ্টির চোখে মুখের উপর থেকে হাতটা সরিয়ে দেয়। মেয়েটা কান্না করছে। এটা দেখে জিহাদ হাসতে হাসতে বলে, তুই তো একটা পতিতা, তাহলে এমন করে কান্না করছিস কেন? জিহাদের মুখে এমন কথা শুনে বৃষ্টির কান্না বন্ধ হয়ে যায়। সত্যি কথা বলছে জিহাদ, বৃষ্টি একটা পতিতা। পতিতাদের তো কান্না করতে নেই, কারণ তাদের কান্না থামানোর জন্য কেউ আশেপাশে থাকে না। তারা সব দুঃখ প্রকাশ করতে পারে না, নিজের মনের ভেতর চেপে রাখে। আর বাইরের পুরুষ খুশি করার জন্য মিথ্যা হাসি থাকতে হয়। হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্ট কেউ কখনো অনুভব করতে পারে না। জীবনটা খুব অল্প সময়ের হলেও এর মধ্যেই অনেক কিছুই ঘটে যায়। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় হয়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। থাকলেও ততটা প্রশ্রয় দেয় না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। বৃষ্টির পরিবারের অবস্থা বেশি একটা ভালো না, বলতে গেলে একেবারেই ভালো না। বাবা মারা গেছে অনেক বছর আগে। মায়ের শরীরটা ভালো না। অন্যের বাসায় কাজ করতে করতে জীবনের সব কিছু হারিয়েছে। পরিবার চালানোর জন্যই বৃষ্টি এই পথে নেমেছে, কিন্তু এই পথে এসেও তার শান্তি নেই। জিহাদের বলা কথা প্রতিদিন শুনতে হয় বৃষ্টিকে। আমাদের চোখে সে একটা পতিতা, নষ্টা নারী হিসেবে ভূষিত হয়েছে, কিন্তু সমাজের লোক এটা চিন্তা করে না কেন বৃষ্টি এই পথে নেমেছে। এবার বৃষ্টি জিহাদের কথা জবাবে বলে, সত্যিই কি আমি পতিতা, নাকি আপনাদের মতন লোকের জন্য এই নাম ভূষিতে হয়েছে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জিহাদ। সে বোঝার চেষ্টা করছে বৃষ্টি কি বলছে। বৃষ্টি যে একটা পেশাদারী পতিতা এটা তার এলাকার ছোট থেকে বড় সবাই জানে। তার এই নামের পেছনে আবার কি কারণ থাকতে পারে বুঝতে পারছে না জিহাদ। তাই সে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? আমাদের মতো লোকের কারণে তোর এই নাম হয়েছে? এটা কি সত্যি, নাকি তোর নিজের কারণে এই নামে পরিচিত হয়েছিস তুই? আমি তো চাইনি এই জঘন্য কাজ করে পরিবার চালাতে, কিন্তু আপনাদের মতো লোকের কারণে আমাকে এই কাজ করে পরিবারকে চালাতে হয়। বুঝে শুনে কথা বল, নয়তো এমন দেওয়া দিব যে 1 মাস পর্যন্ত বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবি না। আপনি তো শুধু এটাই পারেন, আর কিছু তো পারেন না। রেগে যায় জিহাদ। তার সম্পর্কে এমন একটা কথা শুনে কে আবার রাগ করবে না? সবারই একটা মান সম্মান আছে, সেটা কম হোক বা বেশি। জিহাদ নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বৃষ্টির চুলের মুঠিতে ধরে টান দেয়। বৃষ্টি ব্যথা পেয়ে যায়। জিহাদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। সে যে জিহাদের সাথে পেরে উঠবে না এটা বুঝে গেছে বৃষ্টি।
কারণ জিহাদের বডি ফিটনেস খুব জটিল। বৃষ্টি ব্যর্থ হয়ে আশা ছেড়ে দেয়। রুমটা বেশি একটা বড় না, আবার খুব একটা ছোটও না। এই রুমে আগে ভাঙা কাচের বোতল রাখা হতো, এখন রুমটা ফাঁকাই আছে। দেওয়ালে 60 ওয়াটের বাল্ব জ্বলছে। কোনো ফ্যানের ব্যবস্থা নেই এই রুমে, তাই গরমটা একটু বেশিই লাগে। আবার দরজাটা লাগানো, ভেতরের আওয়াজ বাইরে শোনা যায় না। জিহাদ মারুফকে হাত দিয়ে ইশারা করে বলে চেয়ারটা এদিকে দেওয়ার জন্য। মারুফ একটা চেয়ার এগিয়ে দেয় জিহাদের দিকে। জিহাদ সেটাতে বসে বলতে শুরু করে। কি বলছিলি যেন, আবার বল। আমার চুল থেকে হাতটা নাড়ান, আমি ব্যথা পাচ্ছি। শালি ব্যথা পাচ্ছিস এই সামান্য চুল ধরেছে বলে? কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে যা যা করব, তখন ব্যথা পাবি না? কি করবেন আমার সাথে? কেন, তুই জানিস না আগে যা করতাম তাই করব? চিন্তা নেই, আজ তোর মনটা ভরিয়ে দেব। আমাকে যেতে দিন, আমি আজকে পারবো না। এটা আমার আস্তানা, এখানে আসা যায়, কিন্তু আমার অনুমতি ছাড়া বের হওয়া যায় না। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার মা বাসায় অসুস্থ হয়ে পড়ে আছে, ওষুধ কিনে আনতে হবে। ওষুধ কিনতে হবে? টাকা পাবি কোত্থেকে? আজকে সারা রাত আমাদের সাথে কাটিয়ে যা, তোর মায়ের ওষুধ কেনার টাকা এমনিতেই হয়ে যাবে। কথাটা বলে জিহাদ বৃষ্টির শরীর থেকে ওড়নাটা নিয়ে নেয়। বাকি ছেলেগুলো হাসতে থাকে। বৃষ্টি নিজের 2 হাত দিয়ে তার বুক চেপে ধরে। এটা দেখে মারুফ বলে ওঠে, কিরে শালি, ভুক ডাকলি কেন? তোর শরীরে তো এমনিতেই পরপুরুষের গন্ধ মিশে আছে। মারব তো সত্যিই বলেছে, তোর শরীরে পরপুরুষের গন্ধ। প্রতিদিন তোর সাথে কত লোকের নতুন করে পরিচয় হয়, তাও তুই লজ্জা পাচ্ছিস? আর আমরা তো তোর পুরনো কাস্টমার। হা 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 হা। ভাই, শালির সব লজ্জা আজ ভেঙে দেব, যাতে কখনো আর আমাদের সামনে লজ্জা না পায়। দাঁড়া দাঁড়া মারুফ, আগে একটু মজ মস্তি হবে, তারপর সব কিছু। তুই যে মদের বোতলগুলো নিয়ে আয়, আর আরিফ তুই গিয়ে বক্সটা ছেড়ে দে। জিহাদের কথা শুনে আরিফ যে বক্সে হিন্দি একটা ডিজে বাজায়। মারুফ দরজা খুলে বাইরে যায়। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট জ্বালায়। সে এটা টানতে টানতে মদ যেই রুমে রাখা আছে সেই রুমের দিকে এগিয়ে যায়। হঠাৎ মারুফ কি একটার যেন ছায়া দেখতে পায়। মনের ভুল ভেবে সে সিগারেটে টান দিয়ে আবারও হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর মারুফ দ্বিতীয়বার আবার ছায়াটাকে দেখতে পায়। ছায়াটা যে কোনো মানুষের, এটা বুঝতে তার কোনো সমস্যা হয়নি। মারুফ ভাবতে থাকে ছায়াটা কি কোনো মানুষের হবে নাকি কোনো খারাপ আত্মার। দ্বিধায় পড়ে যায় সে। ছোটো থেকে শুনে এসেছে আত্মা বলতে কিছু নেই, থাকলেও তাদের ছায়া থাকে না। তাহলে এটা মানুষের শরীরের ছায়া? এখানে কে থাকতে পারে? কারোর থাকার তো এখানে কোনো কথা ছিল না। তাহলে এটা ধরে মারুফ এগিয়ে যায়। আগন্তুকটা মেশিন ঘরের দিকে যাচ্ছে। মারুফ সিগারেটটা আঙুলের ফাঁকে নিয়ে একটু জোরেই বলে ওঠে, এই, কে ওখানে? দাঁড়া দাঁড়া বলছি। আগন্তুকটা দাঁড়ায় না, হনহনিয়ে মেশিন ঘরের দিকে যেতে থাকে। মারুফ এটা দেখে রেগে যায়। সে সেক্টরে তেমন কারো আসা যাওয়া নেই, বাইরে গার্ড দাঁড়ানো আছে, তাহলে কে ভেতরে প্রবেশ করতে পারে? মনের ভেতর এক বুক সাহস নিয়ে মারুফ মেশিন ঘরের ভেতর গিয়ে দাঁড়ায়। সামনে দিয়ে চলে যাওয়া আগন্তুকটা একসময় গিয়ে দাঁড়িয়ে যায়। মারুফ সিগারেটের বাকি অংশটা মাটিতে ফেলে। একটু সামনে এগিয়ে আগন্তুকের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে, কে রে তুই? এখানে আসলে কিভাবে? আগন্তুক কিছু বলে না। তার হাত দিয়ে মারুফের হাতটা শক্ত করে ধরে একটা মোচড় দেয়। মারুফ ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু কেউ মারুফের চিৎকার শুনতে পারবে না। এইখানে তারা দুজন ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই। যারা আছে তারা অন্য রুমে। মেশিন ঘরের ভেতরে আওয়াজ বাইরে পর্যন্ত যায় না। মারুফ বড় বড় চোখ করে আগন্তুকের দিকে তাকায়। ভয় পেয়ে গেছে মারুফ আগন্তুকের হাতে পিস্তল দেখে। মারুফ নিচে পড়ে আছে, কি করবে সে নিজেও বুঝতে পারছে না। ভয়ঙ্কর মৃত্যুর সামনে যে পড়ে গেছে এটা বুঝতে সমস্যা হয়নি মারুফের। মারুফ কান্না কান্না ভাব করে উত্তেজিত কণ্ঠে বলে, ভাই, আপনি কে? আমার পরিচয় না জানাই ভালো, কেননা আমি খুব ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। আমাকে এইভাবে মারলে কেন? ব্যবহার খারাপ করার কারণে। আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছি জানতে পারি? যেটা তো তুই ভালোই জানিস। ভাই, আপনার সাথে আমার কিসের শত্রুতা, যার কারণে এমন করছেন? মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য
শক্তিশালীর পিছনেই ছোটে এবং তাকে সন্তুষ্ট করতে চায়। এই সুযোগে প্রভাবশালীরাই আরো বেশি সুবিধা ভোগ করে। আমার এটা পছন্দ না। তুই এটা করিস, তাই তোকে এটা শাস্তি পেতে হবে। তুই কথাটা বলে আগন্তুক তার হাতে থাকা পিস্তলটার রিলোড দিয়ে আঙুলটা ট্রিগারের ওপর রাখে। মারুফ নিচে পড়ে থাকা অবস্থায় হাত দিয়ে আগন্তুককে বাধা দেওয়ার চেষ্টা করছে। আগন্তুক দেখে যাচ্ছে মানুষ মৃত্যুকে কতটা ভয় পায়। আজকে যদি মৃত্যুর সামনে থেকে মারুফ বেঁচে যায়, তাহলে সে আর কখনো নির্ভয়ে চলতে পারবে না। সবসময় নিজের মনের ভেতর একটা ভয় কাজ করবে। কিন্তু আগন্তুক তো আজকের মারুফকে ছেড়ে দিবে না। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না, কেননা আমি কখনো তোর বাধায় তোয়াক্কা করব না। ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি আজকে রাতে শহর ছেড়ে চলে যাব। ছেড়ে দেবো? এটা তুই ভাবলি কি করে? আমি যে ডিসিশন একবার নিয়ে নিই তা করেই ছাড়ি। ভাই আজকে আপনার সেই ডিসিশনটা ভেঙে আমাকে ছেড়ে দেন। তুই পালিয়ে যা, তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবি। মারুফ একটা ঢোক গিলে নিচে থেকে উঠে দাঁড়ায়। সে আগন্তুকের দিকে না তাকিয়ে বাঁচার জন্য মেশিন ঘর থেকে বেরিয়ে আসে। মারুফের কাণ্ড দেখে আগন্তুক হাসে। সেটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, এটা তার জন্য কঠিন আনন্দের বহিঃপ্রকাশ। আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা নাড়াচাড়া করতে করতে মারুফের পেছনে যেতে থাকে। অনেকক্ষণ হয়ে গেছে মারুফের জন্য জিহাদ, আরিফ, ইউসুফ অপেক্ষা করছে, কিন্তু মারুফ এখনও আসে না। জিহাদ খুব বিরক্ত বোধ করছে। একটা ছেলেকে 4 বোতল মদ আনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সে এখনও মদ নিয়ে এসে হাজির হয়নি। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে জিহাদের। অনেকে বলে থাকে ছেলেদের নাকি ধৈর্য নেই। মেয়েদের তুলনায় ছেলেদের ধৈর্য নাকি খুব কম। বসা থেকে উঠে দাঁড়ায় জিহাদ। মদের নেশায় পড়ে গেছে সে, কিন্তু মদ এখনও সামনে আসছে না। জিহাদ ইউসুফকে উদ্দেশ্য করে বলে, ইউসুফ, গিয়ে দেখতো মালটা এখনো আসছে না কেন? জিহাদের রাগী চোখের দৃষ্টি আর ভয়ঙ্কর হুঙ্কার দেখে বৃষ্টি ভয়ে কাঁপছে। সে কখনো জিহাদকে এমন রাখতে দেখেনি। অনেক দিন যাবৎ বৃষ্টি জিহাদকে চেনে, কিন্তু কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। মদ না পেলে কি মানুষ হিংস্র পশুর মতো আচরণ করে? হয়তোবা করে। বৃষ্টি এই সম্পর্কে কোনো ধারণা নেই। বৃষ্টির এখন একটাই প্রচেষ্টি, এখান থেকে পালাতে পারলেই হলো। কিন্তু কিভাবে পালাবো সেটাই বুঝতে পারছে না। বৃষ্টি কষ্ট করে নিজের গলাটা হালকা ঝেঁঝিয়ে নেয়। কিরে, ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো না কেন? আপনারা তো মানুষ না। মানুষ না তাহলে কি? আপনারা একটা মানুষ নামধারী হিংস্র পশু। কি বললি তুই? সাহস থাকলে আরেকবার বল তো দেখি। আপনারা শুধু পারেন আমাদের মতো দুর্বল লোকের উপর নির্যাতন চালাতে। যদি পারেন তাহলে সাহসী কাউকে মেরে দেখান। সাহসী কে আছে? এমন সাহসী বীর পুরুষ যে আমার উপর কথা বলবে? এই শহরে কেউ নেই যে আমার সাথে বুক উঁচু করে কথা বলবে। জিহাদের কথা শুনে বৃষ্টি জোরে জোরে হাসতে থাকে। বৃষ্টির এমন হাসি দেখে জিহাদের মাথায় রক্ত উঠে যায়। সে গিয়ে বৃষ্টির চুলের মুঠিতে চেপে ধরে। বৃষ্টি নীরবে সহ্য করে নেয়, কিচ্ছু বলে না। এই, তুই হাসছিস কেন? হাসবো না কেন? হাসি পাওয়ার মতো কোনো কথা বলছি নাকি আমি? বলেছেনই তো, এই শহরে আপনার উপর কথা বলার মতো কেউ নেই। কিন্তু সকালের ছেলেটাকে কিছু বলতে পারেননি কেন? এই ছেলেটাকে কালকে সকালের আগে মেরে দেবো, নয়তো আমার নাম জিহাদ না। আগে মারেন, তারপর কথা বলতে আসবেন। ইস্যুক আর মারুক, মদ দিয়ে আসুক, তোকে আজকে কি করব তা তুই ভাবতেও পারবি না। আমি নিজের উপর বিশ্বাস রাখি, আপনারা আমার কিছুই করতে পারবেন না। শালি, তোকে তো আজকে। একটু জোরে দরজা খোলার আওয়াজ শুনে জিহাদ বৃষ্টির সাথে কথা বলা থামিয়ে পেছনে ফিরে তাকায়। মারুফ পেছনে এসে তার চোখ পেছনে ইউসুফ দাঁড়িয়ে আছে। মারুফ চেয়ারের সাথে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। জিহাদ ভালো করে লক্ষ্য করে দেখলো যে মারুফের আশেপাশে কোনো মদের বোতল নেই। সে আবার ইউসুফের দিকে তাকায়, তার কাছেও নেই। দুইটার থেকে কেউ মদ আনতে পারলো না। জিহাদ একবার বৃষ্টির দিকে তাকিয়ে মারুফের দিকে এগিয়ে যায়। মারুফের শার্টের কলারে টান দিয়ে জিজ্ঞেস করে, মাল কোথায়? সরি ভাই, আনতে পারিনি। কি সমস্যা হয়েছে? আর তুই এমনভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই চলেন এখান থেকে, চলে যাই। চলে যাবো মানে?
কি বলছিস তুই? ভাই সে আমাকে মেরে দিবে, সাথে সাথে আপনাদের সবাইকেও। তুই কি একাই মালগুলো খেয়ে এখানে এসেছিস আর এমন বাজে বকছিস? আমি বাজে বকছি না, আর না তো মাল খেয়ে এসেছি। তাহলে এগুলো কি বলছিস? খেয়ে মারবে তোকে আর সাথে আমাদেরকেও? ভাই একটা ছেলে। হঠাৎ ইউসুফ নিচে পড়ে যায়। সবাই তাকায় ইউসুফের দিকে। কেউ পেছন থেকে ইউসুফকে লাথি মেরেছে, যার কারণে ইউসুফ নিচে পড়ে গেছে। জিহাদ দরজার দিকে তাকালো। কালো কালারের লম্বা একটা গেঞ্জি পরিহিতা আগন্তুক মুখটা বোঝা যাচ্ছে না লম্বা টুপির জন্য। আগন্তুকটা তার প্যান্টের পকেটে হাত গুরুকিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। জিহাদের পাশে দাঁড়িয়ে থাকা মারুফ তার ভয় পেয়ে আছে। এটাই সেই আগন্তুক যে মারুফের হাত মুছড়ে দিয়েছিল। নিচে থেকে উঠে দাঁড়ায়, পেছনে তাকিয়ে আগন্তুকটাকে দেখে হাত দিয়ে আগন্তুককে মারতে থাকে। আগন্তুক নিচে জায়গা থেকে একটু সরে যায়। ইউসুফের টাইমিং মিস হয়ে গেছে। ইউসুফ আবারও মরার জন্য এগিয়ে আসে। এবার আগন্তুক তার পকেট থেকে বাম হাতটা বের করে ইউসুফের গলা টিপে ধরে। ইউসুফের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আগন্তুকের সাথে জোরাজুরি করে পেরে উঠছে না। ইউসুফের চেহারা লাল বর্ণ ধারণ করেছে। আরিফ এগিয়ে যায় ইউসুফকে বাঁচানোর জন্য। আগন্তুক ইউসুফের গলা থেকে হাতটা সরায়, দৌড়ে আসে আরিফের বুকে। সে জোরে একটা লাথি মারে। আরিফ উল্টে নিচে পড়ে যায়। জিহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কিছু বলছে না। দেখতে থাকে আগন্তুক কি করতে পারে। আগন্তুক গিয়ে বৃষ্টির সামনে দাঁড়ায়, বৃষ্টির দিকে ডান হাতটা বাড়িয়ে দেয়। বৃষ্টির বোকার মতন আগন্তুকটাকে ধরে বসা থেকে উঠে দাঁড়ায়। আগন্তুক বৃষ্টিকে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। জিহাদ এটা দেখে চুপ হয়ে থাকতে পারে না। মারুফকে উদ্দেশ্য করে বলে, মারুফ, গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আয়, আর চাবিটা ওই ছোট জানালা দিয়ে ফেলে দিবি। ভাই ছেলেটার কাছে পিস্তল আছে, রিস্ক নেওয়ার দরকার নাই। ভয় পাচ্ছিস তুই? যা, আমি বলছি তো, তুই দরজাটা লাগিয়ে দিয়ে আয়। মারুফ একবার দরজার পেছনের দিকে তাকায়, আবার আগন্তুকের দিকে তাকায়। ভয়ে ভয়ে গুটিসুটি পায়ে দরজার কাছে দাঁড়ায়। সে হাত দিয়ে দরজার তালা লাগিয়ে জিহাদের কথা মতো চাবিটা ছোট্ট জানালার দিকে ফেলে দেয়। তারপর এসে জিহাদের পাশে দাঁড়িয়ে যায়। জিহাদ মুচকি এসে আগন্তুককে উদ্দেশ্য করে বলতে থাকে, তুই যদি নিজের ভালো চাস তাহলে বৃষ্টির হাতটা ছেড়ে দে। আজকের রাতটা আমাদের, তুই কালকে নিয়ে যাস। আগন্তুক পেছনে ফিরে তাকায়। সে বৃষ্টির বাম হাতটা এখনো চেপে ধরে আছে। কি হলো রে, ভয় পেয়ে গেলি নাকি? হয়, তাও আবার তোর মতো ছিচকে মাছিকে। এই, কে তুই? তোর কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। সব মাস্তানের বড় মাস্তান আমি। বড় মাস্তান? তাই নাকি? শহরে তুই নতুন মনে হয়, তাই হয়তো আমার ব্যাপারে জানিস না। প্রতিদিন সকালে খবরের কাগজে প্রথম হেডলাইনে আমার সম্পর্কে লেখা হয়, তুই পড়ে তারপর আমার সাথে ঝামেলা করতে আসিস। তাহলে তো তুই খুব বড় মাস্তান দেখছি। অন্য কোন শহরে যাওয়ার আগে সেই শহরের আবহাওয়া সম্পর্কে জেনে যেতে হয়, কিন্তু এই ঢাকা শহরে আসার আগে আমার সম্পর্কে জেনে তারপর আসতে হয়। এই ডায়লগটা তোর হবে না, এটা তোর বড় ভাই ডিকের মুখে শুনলেই ভালো মানাবে। আবে সালা, ভাইয়ের শহর মানে আমার শহর, বুঝতে পেরেছিস তুই? এখন তুই ভালো ভালোই বৃষ্টির হাতটা ছেড়ে চলে যা, নয়তো কি হবে নিজে চিন্তা করতেও ভয় পাবি। আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দেয়। বৃষ্টি আগন্তুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আগন্তুক মুচকি এসে বলতে থাকে, আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে নিচে পড়ে থাকা চেয়ারে লাথি দিয়ে চেয়ারটা সোজা করে। সবাই চেয়ে আছে আগন্তুকের দিকে, সে কি করতে চায়। আগন্তুক চেয়ারে নিজের শরীরের সমস্ত ভর দিয়ে বসে পড়ে। বসার স্টাইলটা খুব একটা খারাপ না, পায়ের ওপর পা তুলে আরাম করে বসা ব্যাপারটা আগন্তুকের সাথে মিলে যাচ্ছে। যেমন তার স্টাইল তেমনই তার অ্যাটিটিউড। আরিফ মারার জন্য এগিয়ে আসবে, তখনই জিহাদ হাত দিয়ে ইশারা করে না মারার জন্য। এটা জিহাদের আড্ডা, এখানে তার রাজত্বই চলে। হঠাৎ কোথা থেকে উড়ে আসা নতুন লোক ঝামেলা করবে, এটা কিভাবে সম্ভব। জিহাদও একটা চেয়ার টেনে বসে পড়ে, একেবারে আগন্তুকের সামনাসামনি। এটা আমার আড্ডাখানা, এখানে তোর হিরোগিরি চলবে না। আমি ব্ল্যাকম্যান, কাজ আর আড্ডাখানায় এসে আবার তাকেই মারাই আমার কাজ। আমি সম্পাদিত করব। ডায়লগ মারছিস নাকি রে? আবে, এটা আমার ডায়লগ না, এটা আমার পাওয়ার।
আমার আড্ডায় শুধু আমারই পাওয়ার চলে, অন্য কারো না। বুঝতে পেরেছিস তুই? ব্ল্যাকম্যান যেখানে পা রাখে সেই জায়গাটা তার নিজের হয়ে যায়। তোকে যে এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, এটা তোর ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য বিশ্বাস করি না, কারণ যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চলে যা এখান থেকে, যদি সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে যেতে চাস। আগন্তুক জিহাদের কথার তালে হাসতে থাকে। জিহাদ নিজের শঙ্কায় পড়ে গেছে, তার সামনে বসা নতুন আগন্তুকটা কি পাগল নাকি? এই হাসতেছে আবার এই গম্ভীর প্রকৃতির হয়ে যাচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ভেবে নিয়েছে আজকে ছেলেটাকে কিছু করে ফেলবে। তাই সে সময় নষ্ট না করে ডান পাটা উঁচু করে সামনাসামনি বসা আগন্তুকের বুকে লাথি মারে। আগন্তুক নিচে পড়ে যায়, তার মাথা থেকে লম্বা টুপিটা খুলে যায়। আগন্তুক তাড়াতাড়ি করে মাথায় টুপিটা লাগিয়ে নিচে থেকে উঠে দাঁড়ায়। অনেক সময় পর মারুফের মুখ থেকে একটা বুলি বের হয়। কি রে শালা, তখন তো আমায় একা পেয়ে ডান হাতটা মুচড়ে দিয়েছিস, এখন ভাইয়ের সঙ্গে কিছু করতে পারছিস না কেন? মারুফের কথাটা যে আগন্তুককে উদ্দেশ্য করে এটা বুঝতে অসুবিধা হয়নি কারণ। আগন্তুক মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ এখন আর ভয় পাচ্ছে না, কেননা তার সাথে জিহাদ সহ দুজন আছে। এই সময় কেবল বোকারাই ভয় পায়, চালাক চতুর লোক তো মৃত্যুর সামনে থেকেও বেঁচে আসতে পারে। মারুফের সামনে এসে দাঁড়ায় আগন্তুক, হাতটা মারুফের কাঁধের ওপর রেখে শার্টের কলারটা ঠিক করে বলতে থাকে, আমি দুর্বলদের মারি না, চান্স দিই। তখন তো আমি একা ছিলাম, তাই তুই আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিলি। আমি ছিলাম দুর্বল, তখন তুই ছিলি সবল। তুই দুর্বল ছিলি, তাই তোকে ছেড়ে দিয়েছি। এখন তোর সাথে লোক আছে, তুই একটু হলেও সবল হয়েছিস। এখন তোকে আর চান্স দেয়া যাবে না। তুই আমাকে কি চান্স দিবি বে? আমি তোকে চান্স দিচ্ছি, চলে যা এখান থেকে। আমি কখন যাব না, একা একমাত্র আমি ঠিক করি, অন্য কেউ না। এবার পেছন থেকে জিহাদের কণ্ঠস্বর ভেসে আসে, যেটা আগন্তুককে উদ্দেশ্য করে। তুই আটকা পড়ে গেছিস। চিড়িয়াখানায় সিংহকে তোলা বন্ধ করে রাখা হয়, সে শান্ত হয়ে থাকে, কিন্তু কেউ যদি তাকে অশান্ত করে তাহলে সিংহের একটা গর্জনেই সবাই ভয় পেয়ে যায়। এবার তোরাই ভেবে দেখ, শান্ত সিংহকে অশান্ত করে নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবে কিনা। কথাটা শোনা মাত্র মারুফ তার বাম হাত দিয়ে আগন্তুককে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, সিংহকে অশান্ত করলে কি হবে রে? আর তুই এত ডায়লগ মারছিস কেন রে? মিষ্টির শরীরে প্রথম কে হাত দিয়েছিল? মারুফ ধাক্কা দেওয়া বন্ধ করে দেয় আগন্তুকের কথাটা শোনার সাথে সাথে, কেননা আগন্তুক কথাটা বলার সময় তার কণ্ঠটা কেমন যেন করে ফেলেছে। এমন কণ্ঠ যে মানুষের জন্য বিপদ ডেকে আনে। মারুফ নির্ভয়ে আগন্তুককে বলতে থাকে, আমি দিয়েছি বৃষ্টির শরীরে প্রথম হাত, তা আবার খুব খারাপ একটা জায়গায়। মারুফের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই একটা গুলি করার শব্দ হয়। সবাই হালকা কেঁপে ওঠে। কথা বলার মধ্যে হঠাৎ এমন একটা শব্দ পরিবেশটা কেমন যেন করে ফেলেছে। মারুফ নিজের পেটের ওপর হাত রাখে, কেমন যেন অচেতন ব্যথা অনুভব করছে সে। হাতটা চোখের সামনে নিয়ে আসলে দেখতে পায় তার হাত দুটো লাল রক্ত দিয়ে লেপ্টে আছে। সে আগন্তুকের হাতের দিকে তাকায়। আগন্তুকের ডান হাতে 9mm এর কালো পিস্তলটা রয়েছে। মারুফ চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে জিহাদ মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, ভাই ইসলাম তো আমাকে গুলি করে দিয়েছে। আবারও গুলি করার আওয়াজে কেঁপে ওঠে ছোট্ট কক্ষটা। এবার একটা না দুটা গুলির শব্দ, এমন শব্দ যেন সেই 1971-এর যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। জিহাদ মারুফকে ছেড়ে পেছনের দিকে তাকায়। আরিফ আর ইউসুফ নিচে পড়ে আছে, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে আবার সত্যি সত্যি জিহাদ ভয় পেয়ে গেছে। জিহাদের পাশ থেকে মারুফ কাঁপা কাঁপা গলায় বলে, জিহাদ ভাই, আপনি বাঘের খাঁচায় বন্দী হয়ে গেছেন, চাইলেও আর বাঁচতে পারবেন না। মারুফের শ্বাস আস্তে আস্তে বন্ধ হতে থাকে। জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। কোমরের কাভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে আগন্তুককে উদ্দেশ্য করে গুলি করতে যাবে, এর আগে আগন্তুকটা জিহাদের ডান হাতে গুলি চালায়। জিহাদের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা পিস্তলটা দৌড়ে এসে বৃষ্টি হাতে নেয়। আগন্তুক শব্দ করে হেসে চেয়ারে গিয়ে বসে। বৃষ্টিও তার ব্যতিক্রম করলো না, একটা চেয়ার টেনে বসে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে।
মেয়েটাকে এখন দেখে কেমন যেন অচেনা অচেনা লাগছে। জিহাদের এমন চাউনি দেখে বৃষ্টি মুচকি এসে বলে, খিরে জিহাদ, আমায় দেখে অবাক হচ্ছিস মনে হয়। সত্যি তোকে দেখে এখন মনে হচ্ছে না তুই আমার সাথে এক বিছানায় রাত কা এই সম্পর্কে তোর মুখ থেকে আর একটা কথা শুনতে আমার হাতের পিস্তলের সবগুলো বুলেট তোর মুখে ভরে দেব। সত্যি করে বল তুই কে? কেন রে, আমায় চিনতে পারছিস না? আমি বৃষ্টি। কিন্তু এখন তোকে দেখে কেউ বৃষ্টি বলবে না। মানুষের বাইরের আচরণ দেখে মানুষ বিচার করতে নেই যে এটা করে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা লোক। আগন্তুক এবার বসা থেকে উঠে দাঁড়ায়, একটু এগিয়ে জিহাদের সামনে দাঁড়িয়ে বলে, তো কে বলেছিলাম আমি যেই শহরে পা রাখি শহরটা আমার হয়ে যায়। তোর মতন পাতিমাস্তান আমার কিছুই করতে পারবে না। জিহাদ মাথাটা নিচু করে রাখে। আগন্তুকের কথাটা কেমন যেন তার কলিজায় গিয়ে লেগেছে। জিহাদ মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেন, যেভাবে হোক সে আগন্তুকটাকে মারবে। আজ যদি আমি বেঁচে যাই তাহলে তোর কপালে খুব খারাপই লেখা আছে। যা, তোকে আজ মারবো না, ছাড় দিলাম। তবে মনে রাখিস এই শহরের গলিতে গলিতে তোকে ধরে আমি মারবো। আজকে সময়টা তোর ছিল তাই আমার অবস্থা এই। আগামীকাল সময়টা আমারও আসবে। মাই এমনিতেই কারো হয় না, সময়টা তৈরি করে নিতে হয়। আমি দোয়া করি আগামী সময়টা তোর যেন হয়, কেননা তোর সময়ে তোকেই মেরে আমি বড় হব। পেছনের দিকে হাঁটা দেয় আগন্তুক। বৃষ্টিও বসা থেকে উঠে দাঁড়িয়ে আগন্তুকের পেছনে পেছনে যেতে থাকে। জিয়াদ ডান হাতটা চেপে ধরে ডান হাত বেয়ে তাজা রক্তগুলো পড়তে থাকে। আগন্তুক দরজার তালায় একটা গুলি করে, তালাটা খুলে যায়। সে আর বৃষ্টি বেরিয়ে পড়ে জিহাদের কাচের ফ্যাক্টরি থেকে। রাত 12:50। রাকেশ, সানি আর লীলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে তারা নিলয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু নিলয় এগুলোতে আসতে পারেনি। হয়তো কোনো সমস্যা, তা না হলে নিলয় দেরি করার মতো ছেলে না। তার যেই কথা সেই কাজের মধ্যে কোনো মিস নেই, কিন্তু আজকে লেট করছে কেন? বড় ধরনের সমস্যা না হলে নিলয় এতক্ষণে চলে আসতো। সবার কাঁধে একটা করে কালো কালারের ব্যাগ ঝুলছে, মুখে সাদা কালারের জোকার মাস্ক। এখানে সানি আর লীলা দুজন দুজনকে ভালোবাসে। রাকেশ এখনো সিঙ্গেলই আছে। বলতে গেলে তার কপালে একটা মেয়ে আজ পর্যন্ত মিলছে না। সানি আর লীলা দুজন রোমান্টিক প্রেমালাপ করছে। রাকেশ চুপচাপ হয়ে বোকার মতো শুনেই যাচ্ছে, কিছু বলতেও পারছে না, কেননা তারা তিনজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাকেশের ধৈর্যের সীমা ভেঙে গেছে। এবার সে সানি আর লীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোরা দুইজন চুপ করবি, আমার আর ভালো লাগছে না তোদের এই রোমান্টিক প্রেম আলাপ। হঠাৎ করে রাকেশের গলার আওয়াজ শুনে সানি আর লীলা ভয় পেয়ে যায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বন্ধ করে রাকেশের দিকে তাকায়। প্রথমে সানি বলে ওঠে, কেন রে রাকেশ, বিরক্ত হচ্ছিস মনে হয়? তাহলে বিরক্ত হব না? আমি একা একা দাঁড়িয়ে আছি, তাও আবার চুপ করে, কিন্তু তোরা দুইজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছিস। আমি যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছি সেটা মনে হয় তোরা ভুলেই গেছিস। আরে ভুলিনি তোকে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভোলা যায় নাকি? নীলা, রাকেশই কি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড? আমি কি নই? আরে বোকা, তুমি তো বেস্ট ফ্রেন্ড আছো, সাথে আরো অনেক কিছু। হয়েছে হয়েছে, তোরা এবার থাম। বড় ভাইয়ের এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে একটু চিন্তা কর। চিন্তা করতে হবে না, ভাইয়া ঠিকই চলে আসবে। চলে তো আসবে সেটা আমি জানি, কিন্তু আজকে এত লেট হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস, ভাইকে পুলিশ আটকিয়েছে হয়তো। পুলিশের ঝামেলা খুব বড় ঝামেলা, পুলিশ ধরলে আজকে আর আসা হবে না। চিন্তা নেই, সামনে তাকিয়ে দেখ, আসছে। রাকেশের কথা শুনে লীলা আর সানি রাস্তার বাম দিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা গাড়ি আসছে। সবার পরিচিত এই গাড়িটা, কেননা এটাই মিস্টার 440 গাড়ি। আর মিস্টার 440 মানে নীলাই। গাড়িটা নীলাদের থেকে একটু দূরে গিয়ে থামে। গাড়ির লাইট বন্ধ হয়ে গেছে। ভেতর থেকে একটা লোক নেমে আসে, সামনের দিকে অগ্রসর হয়ে নীলাদের সামনে দাঁড়িয়ে বলে, 166-720 কোড নাম্বার, হ্যাকার টিম। কথাটা বলার সাথে সাথে নীলাই মুচকি হাসে। এটাই তার সেই হ্যাকার টিম, আর ওই কোডটা হলো তাদের পরিচিতি। নীলাই কালো কালারের একটা লম্বা ড্রেস পরেছে, মুখটা দেখা যাচ্ছে না।
কারণ নিলয়ের মুখে সাদা কালারের জোকার মাস্ক পরা। অন্য সবার মতো নিলয়ের কাঁধেও রয়েছে একটা কালো ব্যাগ। নিলয় ব্যাংকের গেটের দিকে এগিয়ে যায়। পেছনে নীলার সবাই আসতে থাকে। এখন সবাই সাবধান, কেননা অসাবধানতায় একজন কিছু করে ফেললে একজনের জন্য সবাইকে ধরা পড়তে হবে। গেটের দারোয়ানটা বেঞ্চের ওপর আরাম করে বসে লাঠির মধ্যে ভর দিয়ে ঘুমাচ্ছে। নিলয় চাইলেই এখন তার টিম নিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু সে এটা না করে পকেটে হাত দেয়। কিন্তু পকেটটা খালি। সে কি যেন একটা খুঁজতে থাকে। এটা দেখে নীলা আস্তে করে বলে ওঠে, ভাইয়া, কি খুঁজতেছেন এমন করে? কোনো কিছু প্রয়োজন থাকলে বলতে পারেন। ক্লোরোফর্মটা আনতে ভুলে গিয়েছি। ভাইয়া, ক্লোরোফর্ম নেই তো কি হয়েছে? এইভাবেই চলেন, ভিতরে যায়। সানি, তুই আসলে খুব বোকা একটা ছেলে। দেখছিস দারোয়ানটা ঘুমাচ্ছে, কখন জেগে যায় কে জানে। এর থেকে ভালো ক্লোরোফর্ম মেরে তাকে অজ্ঞান করে দেওয়া। নীলা, তোমার উচিত ছিল সানির সাথে প্রেম না করে রাকেশের সাথে করা। কেন ভাইয়া, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? তোর চেয়ে ও অধিক বুদ্ধিমান, তাই বলছি। ভালোবাসাটা যে কখন কার সাথে হয়ে যায় এটা বলা যায় না। রাকেশ আর সানি দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানির সাথে আমার প্রেম হয়ে যায় আর রাকেশের সাথে হলো না। সব ক্ষেত্রে এটাই হয়। নীলা, এখানে প্রেম ভালোবাসার আলাপ বাদ দে। অন্য সময় এগুলো বলিস। এখন ব্যাগ থেকে ভাইয়াকে ক্লোরোফর্মের বোতলটা বের করে দে। নীলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তার চেন খুলে ভেতর থেকে ক্লোরোফর্মের বোতলটা বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় বোতলটা হাতে নিয়ে দারোয়ানের মুখের সামনে স্প্রে করতে থাকে। বেশি পরিমাণে ক্লোরোফর্ম ব্যবহার করা ক্ষতিকর। নিলয়রা সবাই যখন ব্যাংকের ভেতরে প্রবেশ করবে তখনই নিলয়, নীলা, রাকেশ, সানি একে একে সবাই ব্যাংকের গেট পেরিয়ে ভেতরে যেতে থাকে। রাস্তার পাশের হিংস্র কুকুরগুলো জোরে জোরে চিৎকার দিয়ে ডাকছে। হয়তো রাতের খাবার তাদের পেটে যায়নি। হিংস্র কুকুরের প্রধান খাদ্য মানুষের মাংস। যেখানে রক্তের গন্ধ পাই সেখানে হিংস্র কুকুরগুলো চলে যায়। আজ হয়তো শহরে কোনো খুন হয়নি। যদি হতো তাহলে এক দল হিংস্র কুকুর সেখানে উপস্থিত থাকতো, কিংবা হানা দিত মৃতদেহের ওপর। নীলয় তার হাতের টর্চ লাইটটা জ্বালায়। ব্যাংকের ভেতর এখন কেউ নেই। সবাই যে যার কাজ করে বাসায় চলে গেছে। হয়তো আগামীকাল সকালে এসে ব্যাংকের অবস্থা স্বাভাবিক না দেখতে পারে। নিরবিচ্ছিন্ন অন্ধকার বড় কক্ষ। টর্চ লাইট জ্বালিয়ে একদল লোক দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, টাকা। এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার ভীষণ প্রয়োজন। যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান। টাকা ছাড়া মানুষ আর উদ্দেশ্যহীন রাজপথ একই। সমাজে সুন্দরভাবে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন। ছোট থেকে বড় সবারই টাকার প্রয়োজন। একটা ছেলের পকেটে 100 টাকা না থাকলে নিজের কাছেই কেমন যেন তুচ্ছ মনে হয়। বর্তমান যুগটা আরও বেশি ভয়াবহ। তাই মানুষজন যে যেইভাবে পারে ইনকাম করার চেষ্টা করে। পকেটে টাকা থাকলে কেউ এসে জিজ্ঞেস করবে না খেয়েছো কি না খাওনি। আবার পকেটে টাকা থাকলে মানুষ অবশ্যই এসে ভালো মন্দ জিজ্ঞেস করবে। কিছু কিছু লোক আছে যারা মানুষেরটা মেরে খায়, আবার কেউ নিজের পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে। মানুষের মধ্যে রয়েছে অজানা বিচিত্র। নিলয় সহ তার টিমের লোকেরা মিলে ব্যাংকের লকারের সামনে দাঁড়িয়ে যায়। ভেতরে রয়েছে মহামূল্যবান অর্থ, যেটা দিয়ে এখানে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিভাবে লকারটা খুলবে। এখন নিলয় ছাড়া আর কেউ খুলতে পারবে বলে মনে হয় না কারো। নিলয় মাথাটা নিচু করে কিছু একটা ভাবছে। জানা নেই নিলয়ের চিন্তা সম্পর্কে, তবে নিলয় যে ভালো কিছু ভাবছে এটা সবার বিশ্বাস আছে। অনেকক্ষণ হয়ে গেল নিলয় কিছু বলছে না, কি যেন একটা চিন্তা করেই যাচ্ছে। রাকেশ ফিসফিস করে বলে, ভাইয়া, সব কিছু তো লক করা, কিভাবে কি করব? লক করা তো কি হয়েছে? ভেতরে প্রবেশ করব কিভাবে? ব্যাংকের বড় বড় অফিসাররা যেভাবে প্রবেশ করে সেইভাবে। নিলয়ের কথা শুনে সবাই একটু অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। বলে কি ছেলেটা? এত পরিমাণে শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা। ভেতরে প্রবেশ করতে হলে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 3 বারের বেশি ভুল সংখ্যা চাপলে রেড অ্যালার্ট বেজে উঠবে। উপস্থিত সবার মনের ভেতর বিরাজ করছে, ভাইয়া, এখানে তো শক্ত সিকিউরিটি ব্যবস্থা করা। 4 সংখ্যা একটা শক্ত পাসওয়ার্ড দিলে তারপর ভিতরে প্রবেশ করতে পারবো। পাসওয়ার্ড? খুব শক্ত পাসওয়ার্ড, তাই তো? আচ্ছা, কেউ পাসওয়ার্ডটা লেখো, আমি বলছি। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। এই শানি, কি হচ্ছে রে? কি এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তোর প্রশ্ন করতে মন চাচ্ছে? চুপ কর রাকেশ, সানিকে বলতে দে, তারপর আমি উত্তর দিচ্ছি। ভাইয়া, প্রশ্নটা এটাই যে আপনি পাসওয়ার্ডটা জানলেন কিভাবে? সানি, আমার সবকিছু আমি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখি। পাসওয়ার্ডটা আমার জানা কোনো ব্যাপার না।
ভাইয়া, আপনি সানির সাথে কথা বাদ দিন, পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলেন, হাতে সময় খুব কম। পাসওয়ার্ড লিখো 2619। নীলার কথা মতো নীলা অনেক সাবধানতার সাথে পাসওয়ার্ডটা লিখে সবাই তাকিয়ে আছে লকারের দিকে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে। আবার চেষ্টা করার জন্য বলছে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে বলে, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে ভাইয়া, সঠিক পাসওয়ার্ডটা দয়া করে বলেন। নীলয় আবারও পাসওয়ার্ডটা বলে। এটা দিয়ে দেখতো 8721। নীলা আবারও নিলয়ের বলা পাসওয়ার্ডটা দিল, কিন্তু আবারও সেই আগের অবস্থা, পাসওয়ার্ড ভুল। স্ক্রিনের ওপর ভেসে উঠেছে প্লিজ ট্রাই এগেন ওয়ান মোর। সবার বুক ধপ করে ওঠে। আর একবার চান্স আছে, সেটাও লাস্ট চান্স। মাঝপথে এসে এমন কিছু হবে কেউ ভাবতে পারেনি। নীলা পেছনে আসে, তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। এখনই মনে হয় আত্মাটা বেরিয়ে আসবে। পরের চান্সে সঠিক পাসওয়ার্ড না দিতে পারলে অ্যালার্ম বেজে উঠবে, আর ব্যাংকের সব সিকিউরিটি গার্ডরা এখানে এসে উপস্থিত হবে। কেউ কিছু বুঝতে পারছে না এখন কি হবে। লকারটা না খুললে কোনোভাবে ভেতরে প্রবেশ করা যাবে না। সবার স্বপ্ন আশা এখানে এসে যেন সমাপ্তির পথে। নীলাই সামনে এগিয়ে যায়। সবাই ভয় পেয়ে গেলেও নীলাই নিজেকে ঠিক রেখেছে। নীলাই সংখ্যা টাইপ করতে গেলেই পেছন থেকে সানি বলে ওঠে, ভাই চলেন এখান থেকে চলে যাই, আমার কেমন যেন লাগতেছে, মনে হয় ধরা পড়ে যাব। হ্যাঁ ভাইয়া, সানি একেবারে সত্যি কথা বলছে, চলেন চলে যাই, কোনো বিপদ হওয়ার আগে। তোরা দুজন পাগল হয়ে গেছিস? ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে কোনো কিছু হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দেখ রাকেশ, তুই অনেক সাহসী, তাই তুই ভাইয়ের সাথে থাক, আমি আর নীলা এখান থেকে চলে যাচ্ছি। সানি, এটা কি কোনো কথা? তোদের দুজনের একসাথে থাকবি বলে অঙ্গীকার করেছিলি, এখন সেটা ভুলে গেছিস? দেখ আমি কিছু ভুল বলিনি, সব মনে আছে। নীলা চলো এখান থেকে। কেউ যাবি না এখান থেকে। রাকেশ, কি হচ্ছে? তুই সানিয়ার নীলাকে বাধা দিচ্ছিস কেন? যে চলে যাবে তাকে আটকিয়ে রেখে লাভ নেই, চলে যেতে দে। তবুও আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই চুপ মেরে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সানি নীলার হাতটা ধরে বাইরে আসার জন্য টান দিয়েছে, কিন্তু নীলা নিজ অবস্থান থেকে চুল পরিমাণে নড়ছে না। সানিকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য ইশারা করে সানি চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা 3টে সংখ্যা টাইপ করেছে, শেষ সংখ্যাটা নিয়ে সে খুব চিন্তা করছে। যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে জীবন এখানেই সমাপ্তি ঘটবে। কি করবে সে কোনোভাবে কিছুই বুঝতে পারছে না। নীলাই আর কিছু না ভেবে অবশেষে চিরচেনা সে সংখ্যা 4-এ চাপ দিল, যেই সংখ্যা দিয়ে তার নিক নেম তৈরি। নীলা যে কখনো ব্যর্থ হয় না এটা আজকে সে প্রমাণ করে দিল। ব্যাংকের কোষাগার খুলে গেছে। সর্বপ্রথম রাকেশ ভেতরে প্রবেশ করে, তারপর নীলা। কিন্তু সানি নিজ অবস্থান থেকে নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীলাই আশেপাশে তাকিয়ে চেক করে নেয় সব ঠিক আছে কিনা। সে সামনের দিকে তাকালে দেখতে পাই সানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সানি? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে দেওয়ার ইচ্ছা নেই? জি মানে ওই। তুই এইভাবে কথা বলছিস কেন? যা বলার স্পষ্টভাবে বল, হাতে সময় অতি সামান্য। সানি মাথাটা নিচু করে কিছু একটা ভেবে নিলয়ের দিকে তাকায়, অতি দ্রুত বলে ওঠে, আপনার জন্য দাঁড়িয়েছিলাম তাই। আমি জানি আমার সাথে তুই মিথ্যা কথা বলবি না। আমি জানি তুই এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছিস। তাহলে সত্যিটা বলেন, কেন দাঁড়িয়ে আছি আমি? সেটা আমার থেকে বেশি ভালো তুই জানবি। এখন চল ভিতরে। সানি কিছু বলতে গিয়েও আর কিছু বলে না, কেননা হাতের সময় খুব কম। ঘড়ির কাঁটা থেমে থাকবে না তাদের জন্য। সানি আর নিলয় একসাথে ভেতরে প্রবেশ করে। সবাই যার যার কপালের ফিটিং করা টর্চ লাইটগুলো জ্বালিয়ে দেয়। কোষাগারের ভেতর টাকা আর টাকা, যে যার মতো করে ব্যাগের মধ্যে টাকাগুলো নিচ্ছে। সবাই সবার ব্যাগ টাকা দিয়ে পূর্ণ করে ফেলেছে, কিন্তু সানি এখনও পরিপূর্ণ করতে পারেনি। সে টাকা হাতে নিয়ে দেখছে আর পাগলের মতো হেসে যাচ্ছে। ছেলেটা এমন করছে যেন এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আজকে প্রথম এত টাকা চোখের সামনে দেখে পাগল হয়ে গেছে। সানি, তুই কি পাগল হয়ে গেছিস? এমনভাবে হাসছিস কেন? দেখ ভাই, তুই হাসি থামে যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো ব্যাগে তোল। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বের হতে হবে এখান থেকে। ভাই আমি সত্যি পাগল হয়ে গেছি, এত টাকা নিজ চোখ যেন বিশ্বাস করতে পারছি না। আসলে তুই একটা সত্যি পাগল ছেলে। এবার টাকাগুলো ব্যাগে ভর। ভাই আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। নীলা, তুমি সানিকে বড় কথা থামিয়ে কাজ করতে। আমার কিন্তু ভীষণ রাগ লাগছে। নীলা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সানির বোকা বোকা কাহিনীগুলো দেখছিল। এখন নিলয়ের কথা শুনে সে সানির দিকে এগিয়ে যায়। হাঁটু গেড়ে বসে সানির ব্যাগে টাকার বান্ডিলগুলো রেখে পরিপূর্ণ করে সানি ব্যাগটা কাঁধে নেয়।
সবাই দাঁড়িয়ে আছে। এখন ব্যাংক থেকে বের হতে পারলেই হলো, সবার মিশন সম্পূর্ণভাবে হয়ে যাবে। নিলয় কোষাগার থেকে প্রথম বের হয়, তার পিছে পিছে সবাই আসতে থাকে। হঠাৎ সানির মোবাইল ফোনটা বেজে ওঠে। সবার বুক কেঁপে ওঠে এমন শব্দে, কে যেন কল দিয়েছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল না, যার কারণে অনেকটা জোরে রিংটং বাজে। নীরব কক্ষে যদি ছোট আওয়াজও হয় তাহলে সেটা বিকট শব্দে পরিণত হবে, এখন যা মনে হচ্ছে সবার কাছে। রাকেশ সানির হাত থেকে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলবে, এমন অবস্থায় নিলয় রাকেশকে বাধা দিয়ে মোবাইলটা নিজের কাছে নিয়ে আসে। দূর থেকে কে যেন লাইট মারছে। সবাই বড় আলমারির পেছনে লুকিয়ে পড়ে। কেউ লাইট জ্বালিয়ে নিলয়দের দিকেই আসতে থাকে। নিলয় সহ সকলের বুক ধুকপুক ধুকপুক করছে। ধরা পড়ে যাওয়ার ভয় সকলের ভেতর হ্রাস করছে। কি হয়, সময়টা যেন থেমে আছে। দেয়াল ঘড়িটা সেকেন্ডের কাঁটাটা নিঃশব্দে চলছে, কিন্তু সময়টা পরিবর্তন হচ্ছে না। দূর থেকে লাইট মারা লোকটা আর কেউ না, এই ব্যাংকের একজন দারোয়ান। আলমারির পেছনে অতটা জায়গা নেই, তবুও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। দারোয়ান আলমারির পেছন চেক না করে চলে যাচ্ছিল। তখনই নীলা আরশোলা ভরে জোরে চিৎকার দিয়ে ওঠে। সানি নীলার মুখ চেপে ধরে। দারোয়ান পেছনে ফিরে তাকিয়ে আলমারির দিকে আসতে থাকে। নীলাই বুঝে গেছে এখন আর পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে আলমারির পেছন থেকে বের হয়ে দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। রাকেশ বাধা দিলেও কাজ হয়নি। নীলাই যা করে নিজ জ্ঞান থেকেই করে। দারোয়ান এক হাতে লাইট, অন্য হাতে লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে। সে নিলয়কে লাঠি দিয়ে বাড়ি মারতে যাবে, সাথে সাথে নিলয় দারোয়ানের হাত থেকে লাঠিটা নিয়ে দারোয়ানের মাথায় বাড়ি মারে। দারোয়ান নিচে পড়ে যায়। এটা দেখে একে একে সবাই আলমারির পেছন থেকে বের হয়ে আসে। নিলয় গিয়ে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়ায়। নিজের গলার স্বর কিছুটা মোটা করে বলতে থাকে, ইন মাই সিটি অ্যান্ড আই এম কিং। দিস ইজ এ সাবজেক্ট। আই উইল নেভার বি কট। I, the police, will be never be caught by the police. Because I am Mr. 440. নিলয় আর থামে না, ব্যাংক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। একে একে সবাই এসে নিলয়ের কালো কালারের গাড়ির সামনে দাঁড়ায়। সবগুলো ব্যাগ গাড়ির ডিকিতে রেখে দাও, আর সবাই তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ভাইয়া, আমার একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা বল তাড়াতাড়ি। আমি, সানি আর রাকেশ কালকে থেকে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেমন হয়? এমন কথা মাথায় এনে থাকলে যত দ্রুত সম্ভব কথাটা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। ভাই আমার মনে হয় নীলা ঠিকই বলেছে। নীলা তোর গার্লফ্রেন্ড হয় বলেই তুই এমন কথা বলছিস। আবার কথা ভালোভাবে মন দিয়ে শোনো। কেউ অকারণে ভার্সিটি মিস দিবে না, আর আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, নয়তো তোমাদের তিনজনের প্রতি সন্দেহটা একটু বেশিই থাকবে। আশা করেছি বিষয়টা বুঝতে পেরেছ। সকলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয় সহ সকলে গাড়িতে গিয়ে বসে। যে যার মাস্ক খুলে ফেলে, শুধু নিলয় বাদে। সে রহস্যময়ী হয়ে থাকতে চায় সকলের কাছে, কেননা তার রহস্য অনেক ভালো লাগে। চুরি চুরি চুরি, শহরে এত পরিমাণে ব্যাংক ডাকাতি হচ্ছে যে মানুষজন সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন মানুষ টাকা নিরাপদের জন্য ব্যাংকে টাকা রাখত, কিন্তু এখন শহরের জনগণ ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছে, কখন জানি হ্যাকাররা তাদের টাকা চুরি করে ফেলে। গতকাল রাতেও শহরের জনতা ব্যাংক থেকে বিশাল পরিমাণে টাকা চুরি হয়েছে। কে চুরি করেছে পুলিশ এখনও তার কোনো হদিশ করতে পারেনি। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এতক্ষণ আদনান সাহেব টিভিতে সংবাদ দেখছিল, তখন তিনি দেখতে পাই জনতা ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা। সেই ব্যাংকে ওনার নিজেরও একটা অ্যাকাউন্ট ছিল। জানা নেই এখন পর্যন্ত ওনার অ্যাকাউন্টে টাকা আছে কি নাকি হ্যাকার হ্যাক করে টাকা নিয়ে নিয়েছে। সামান্য পরিমাণ চিন্তা আদনান সাহেবের মাথায় এসে ভিড়েছে। আঙ্কেল আজকাল দেখছি টিভির সামনে একটু বেশি বসে থাকেন। আদনান সাহেব পেছনে ফিরে তাকায়। নতুন জামা কাপড় পরে আরিয়া দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারছেন যে কথাটা আরিয়াই বলেছে। আদনান সাহেব না চাইতেও আরিয়াকে একটা মুচকি হাসি উপহার দেয়। এটা দেখে আরিয়াও মুচকি এসে আদনান সাহেবের পাশের সোফায় বসে পড়ে। আদনান সাহেব আরিয়ার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। গোলাপি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, কালো কালারের জুতো, বুকে স্টাইলিশ চশমা ঝোলানো। আদনান সাহেব বুঝতে পারছেন না যে আরিয়া এত সেজেগুজে কোথায় যাচ্ছে। কি ব্যাপার আরিয়া, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? প্রয়োজন ছাড়া আমি কোনো কাজ করি না। যেহেতু কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি, সেহেতু কোনো প্রয়োজনীয় কাজ আছে নিশ্চয়ই। তা শহরে যে এত বড় একটা ঘটনা ঘটেছে সেটা কি তুমি শুনেছো? এই শহরে তো নানা ধরনের ঘটনা ঘটেই থাকে প্রতিদিন, সেটা হোক ছোট বা বড়। কিন্তু আজকে আবার কি ঘটলো? ব্যাংক ডাকাতি হয়েছে, তাও আবার জনতা ব্যাংক।
কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে হতে পারে? কি হলো, তুমি এত অস্থির হয়ে আছো কেন? আঙ্কেল, জনতা ব্যাংকে আমার অনেক পরিমাণ টাকা ছিল, সেগুলো কি হবে এখন? আরিয়ার করা ব্যবহার আদনান সাহেবের কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে সে অভিনয় করছে। এই চুরিতে সে যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে, কিন্তু কেন এটাই বুঝতে পারছে না আদনান সাহেব। আরিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। সে তার হাত ঘড়ির দিকে তাকায়। আদনান সাহেবের সাথে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হয়েছে তার, কিন্তু কিছু করার নেই। তার সাথে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হলেও এটা কোনো দোষের হবে না। আঙ্কেল, আপনার সাথে এত কথা বলতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। কেননা সবাই আমার জন্য অপেক্ষা করছে। বেঁচে থাকলে সন্ধ্যায় একসাথে কথা হবে। কথাটা বলে আরিয়া তার স্থানটা ত্যাগ করে, আর আদনান সাহেব আরিয়ার যাওয়ার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় দুপুর 12টা। নিলয় বাস টার্মিনালে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। তার কাজে স্টুডেন্ট ব্যাগ, কিন্তু হাত কিছু গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। নিলয়ের জামা কাপড় দেখে সবাই তার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করছে। এটা দেখে নিলয় মুচকি আসে। পৃথিবীটা কেমন যেন একজন গরিব অন্য আরেকজন গরিবকে দেখে হিংসা করে। নিলয়ের সামনে দিয়ে কয়েকটা বাস চলে গেছে, কিন্তু সে বাসে উঠছে না। আশেপাশে কিছু লোক বলাবলি করছে, ছেলেটা এমন করে দাঁড়িয়ে আছে কেন। নিলয় কারো কথা কানে নেয় না, কারণ সে জানে মানুষ কত কথাই বলবে। ভালো কথা কেউ বলবে না, সবাই খারাপ কথাই বলবে। শিক্ষামূলক কথা মানুষ কমই বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয়ের পা ব্যথা হয়ে গেছে। সে অপেক্ষায় বিদ্যমান। এখানে যার আসার কথা ছিল সে এখনো এসে পৌঁছায়নি। নিলয় বিরক্ত বোধ করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু তার আর কিছু করার নেই। নিলয়ের কাছে একটা ফাইল রয়েছে যা দেওয়ার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়েছে। নিলয় পকেটে থাকা মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। কেউ কল দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে দেখে লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে সকলের তাকানোর কি কারণ। নিলয় পকেটে থেকে মোবাইল ফোনটা বের করে হাতে নেয়। লোকজনের তাকানোর কারণ এই মোবাইলটা। অনেক পুরনো বাটন মোবাইল নিলয়ের হাতে। আধুনিক যুগে কেউ বাটন ফোন ইউজ করে না। উন্নত দেশের উন্নত জনগণেরা আধুনিক মোবাইল ফোন ব্যবহার করে। নিলয় কলটা রিসিভ করে ফোনটা কানে লাগায়। ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি মানুষকে অপেক্ষা করাতে ভালোবাসি। আমি অপেক্ষা করতে ভালোবাসি। এখনো বাস টার্মিনালে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? আমি জানি তুমি এখানে আসবে না। কিভাবে বুঝলে আমি এখানে আসবো না? বোঝাই যায় তোমার রহস্যময়ী কথা শুনে। কিন্তু একটা কথা শোনো, রহস্যময়ীর বাদশা কিন্তু আমি। চলে এসো তোমার ক্যাম্পাসে। এতক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এখন আমি না হয় তোমার জন্য অপেক্ষা করব। নিলয় কথা কম বলতে পছন্দ করে, তাই সে কলটা কেটে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসে উঠে পড়ে। বাসটা তার ভার্সিটির সামনে রাস্তা দিয়ে যাবে। সে সহজেই ক্যাম্পাসে যেতে পারবে। বাসের সবগুলো সিট পুরো ফুল আছে। নিলয়কে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে পুরোটা রাস্তা। নিলয় বাস কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে, দাদা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে কত সময় লাগতে পারে? নিলয়ের কথা জবাবে বাস কন্ট্রাক্টর মুখে কিছু না বলে হাত দিয়ে 3 ইশারা করে। নিলয় চিন্তা করে 3 দিয়ে কি বোঝানো হচ্ছে তাকে। 3 ঘন্টা নাকি 30 মিনিট। নিলয় ধারণা করে নেয় 30 মিনিট। বাস নিজ গতিতে চলতে থাকে আর নিলয় তার জীবনের কিছু স্মৃতি মনে করতে থাকে। যখন নিলয়ের বয়স 15, তখন তার সাথে একটা ছেলের পরিচয় হয় যার নাম ছিল রবিন। নিলয় প্রতিদিন রবিনের সাথে দিনের বেশিরভাগ সময় পার করত। একসময় তাদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সময় ভালোই যাচ্ছিল দুজনের, কিন্তু হঠাৎ করে নিলয়ের জীবনে একটা মেয়ে চলে আসে। তখন নিলয়ের বয়স 20 চলে। কলেজ জীবনের প্রেমগুলো সাধারণত যেমন হয় ঠিক তেমনই প্রেম নিলয়ের সাথে হয়। মেয়েটার নাম ছিল আলপনা। দেখতে যেমন সুন্দরী, ঠিক তার ব্যবহারটাও মন কাড়ার মতো। নিলয় আলপনাকে মনে মনে ভালোবাসত, কিন্তু সামনে গিয়ে বলার সাহস তার হয়নি। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটে যা দেখার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। ড্রাইভার বাস ব্রেক করাতে নিলয় হালকা ঝুঁকে পড়ে। কাঁধে ব্যাগ আর হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে নিলয়ের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, কিন্তু সে চাইলেও বসতে পারবে না। আপনি দাঁড়িয়ে না থেকে এখানে আমার পাশে এসে বসতে পারেন। বাসের মধ্যবর্তী সিট থেকে মেয়েলি কণ্ঠ কেউ কথাটা বলে। নিলয়ের কাছে কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। সে আগে অনেকবার কণ্ঠটা শুনেছে। নিলয় সামনে থেকে পেছনে তাকায়। সে ছাড়া অন্য আর কেউই দাঁড়িয়ে নেই। তার মানে যে কথাটা বলেছে সে নিলয়কে উদ্দেশ্য করেই বলেছে। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। ক্যাম্পাসে পৌঁছতে বেশ কিছু সময় লাগবে। সে এত কথা চিন্তা না করে একটু পেছনে গিয়ে ফাঁকা সিটে বসে পড়ে। পাশের সিটে কে বসে আছে এটা না দেখে নিলয় চোখ থেকে চশমাটা খুলে হাতে নেয়। এতক্ষণ দাঁড়িয়েছিলে,
এখন বসার সুযোগ করে দিয়েছি, আমাকে ধন্যবাদ পর্যন্ত দিলে না। কেমন ছেলে তুমি বাপু? নিলয় অতি দ্রুত চোখে চশমা লাগিয়ে পাশ ফিরে তাকায়। শারমিন ম্যাডাম বসে আছে। এটা দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে সে শারমিন ম্যাডামকে প্রশ্ন করে, ম্যাডাম আপনি? আমাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেলে যে? তো কি করব, আপনি এই বাসে কেন? বসে কথা বলো, এভাবে দাঁড়িয়ে না থেকে। নিলয় আর দাঁড়িয়ে না থেকে সিটে বসে পড়ে। তা তুমি এই বাসে কি করো? তোমার তো এখানে থাকার কথা না? আমারও তো একই প্রশ্ন, আপনি এই বাসে কি করছেন? আমার কাজ ছিল তাই এই বাসে, কিন্তু তোমার কি প্রয়োজন ছিল? আমারও কাজ ছিল। আজকাল তোমার বেশ নামডাক শুনছি। আমার মতো ছেলের আবার নাম ডাক? এটা অবাস্তবেই সম্ভব, বাস্তবে নয়। সেটা তো আমি বেশ ভালোই জানি। নিলয় চুপ হয়ে যায়। তার ভীষণ মাথা ব্যথা করছে। এখন চুপ থাকাই শ্রেয়। নিলয় মাথাটা বাসের সিটে হেলিয়ে দিয়ে ভাবতে থাকে। নিলয় বাসা থেকে বের হয়েছে আজকে কলেজে ক্যাম্পাসে গিয়ে প্রথমেই সকলের সামনে আলপনাকে তার ভালোবাসার কথা জানান দেবে। নিলয় সব সময় আনস্মার্ট হয়ে থাকতে পছন্দ করে। রাজভাণ্ডার কম নয় নিলয়ের কাছে, তবুও সে কম দামি পোশাক পরতে ভালোবাসে। আর বোকার মতো থাকা এরা তার জন্মগত অভ্যাস। নিলয় আজকে বেশ দামি একটা পোশাক পরিধান করেছে। কলেজের পাশে একটা ফুলের দোকান রয়েছে। নিলয়ের দোকান থেকে তরতাজা কিছু গোলাপ ফুল নিয়েছে। তার বাম হাতে গোলাপ ফুলের ছোট তোড়া। সে এটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। অনেক স্টুডেন্ট নিলয়কে দেখে বেশ অবাক হয়েছে বটে, কেননা নিলয় যে আজকে দামি পোশাক পরে এসেছে। নিলয় তাকায় আলপনাদের আড্ডার স্থানে, যেখানে বসে প্রতিদিন আলপনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিত। আর নিলয় দূর থেকে আলপনার মায়াবী মুখখানা দেখত। নিলয় এটা ভেবেই মুচকি আসে, যে ছেলে মেয়ে মানুষ দেখলে 10 হাত দূরে থাকতো, সেই ছেলে কিভাবে অচেনা একটা মেয়ের প্রেমে এভাবে পড়েছে। নিলয় গাছতলায় গিয়ে বসে। ওখান থেকে কলেজের প্রবেশ করার গেটটা খুব ভালো করে দেখা যায়। নিলয় তাকিয়ে আছে গেটের দিকে, কখন তার ভালোবাসার মানুষ কলেজে ড্রেস পরা অবস্থায় প্রবেশ করবে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নেয়। মেসেজ এসেছে। কোন অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নিলয়ের অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। নিলয় মুচকি হেসে মেসেজটা দেখে। গতকাল রাতে যে ডার্ক ওয়েবসাইটে প্রবেশ করেছিল। নিলয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে কলেজের গেট দিয়ে একটা বাইক প্রবেশ করে। বাইকটা কার সেটা নিলয় বেশ ভালো করেই জানে, কারণ বাইকটা তার প্রাণপ্রিয় বন্ধু রবিনের। নিলয় লক্ষ্য করলো রবিনের বাইকের পেছনের সিটে একজন মেয়ে বসে আছে। মেয়েটার লম্বা চুলগুলোর জন্য চেহারাটা বোঝা যাচ্ছে না। নিলয়ের সামনে এসে রবিন বাইকটা থামায়। বাইক থেকে পেছনে বসা মেয়েটা নেমে দাঁড়ায়, সাথে রবিনও নামে। মেয়েটার চুলগুলো ঠিক করলে নিলয় দেখতে পায় যে মেয়েটা আর কেউ না, বরং আলপনা নিজেই। নিলয় কিছু বলতে যাবে এর আগে রবিন নিলয়কে বলে ওঠে, আমি জানি নিলয়, তুই ভাবছিস যে আমার বাইকের পিছনে বসা মেয়েটাকে। চল তাহলে পরিচয় করে দিই, এটা হলো আলপনা, তোর ভাবি। কথাটা শোনা মাত্র নিলয় বসা থেকে উঠে দাঁড়ায় আর অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি মানে? ভাবি মানে আমার গার্লফ্রেন্ড, তোর ভাবি, বুঝতে পেরেছিস? রবিনের মুখ থেকে কথাটা শোনা মাত্র নিলয়ের হাত থেকে ফুলের তোড়াটা মাটিতে পড়ে যায়। তার মাথায় যেন সমস্ত আকাশ ভেঙে পড়েছে। এতদিন নিলয় দূর থেকে যাকে ভালোবেসে এসেছে, সে নাকি তারই বন্ধু রবিনের গার্লফ্রেন্ড। নিলয় চুপ হয়ে আছে। রবিন নিচ থেকে ফুলের তোড়াটা হাতে নিয়ে মুচকি এসে বলে, কিরে নিলয়, আজকে তোর ড্রেস আপ চেঞ্জ, আবার ফুলের তোড়ার সাথে, ব্যাপারটা কি বলতো? কাউকে প্রপোজ করার চিন্তা আছে নাকি? নিলয় মিথ্যা একটা হাসি দিয়ে বলে, যার জন্য হতে চেয়েছিলাম বাদশা, সে আজ অন্য কারো রানী। তবে কি জানিস রবিন, এই নিলয় তার রানীর জন্য তার বাদশার চেয়ার কখনো ছাড়বে না। আমি বাদশা আছি, থাকবো ও। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিলয় বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। তার এরপর আর কখনো নিলয়ের চেহারা দেখেনি কেউ ওই ভালোবাসাহীন শহরে। কি ব্যাপার নিলয়, বাস থেকে নামার ইচ্ছে নেই? না থাকলে বসে থাকো আর আমাকে জায়গা দাও, আমি নামবো। নিলয়ের চোখ জোড়া প্রায় বন্ধ হয়ে এসেছিল। এতক্ষণ বাসের সিটে হেলান দিয়ে সে তার পেছনের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা মনে করার চেষ্টা করছিল। এখন শারমিন ম্যাডামের কথা শুনে সে জাগ্রত হয় আর বসা থেকে উঠে দাঁড়ায়, বাস থেকে নামার জন্য অগ্রসর হয়। নিলয় বাস থেকে নামে। সামনেই তার ক্যাম্পাস। দ্রুত গিয়ে এখন সেই লোকটাকে ফাইলগুলো দিতে হবে, তবে নিলয়ের ঝামেলা শেষ হবে। নিলয় দ্রুত গতিতে পা চালাতে লাগলো। তখনই সে পেছন থেকে শুনতে পায়, মানুষের উপকার করতে নেই, আমাকে একা রেখেই বাস থেকে চলে এলে, এখন আবার দ্রুত পা চালিয়ে চলেও যাচ্ছ, বাহ বাহ।
নিলয় না চাইতো শারমিন ম্যাডামের জন্য দাঁড়িয়ে যায়, কিছু বলার নেই তার। নিলয় কারো উপকার করে না, আবার কারোর অপকারও করে না, কেননা বর্তমান যুগের মানুষ এমন হয়ে গেছে যে তারা কারো উপকারের কথা মনে রাখে না, বরং যে উপকার করেছে তার খারাপ করার চিন্তা করে। নিলয় একটা বিষয় নিয়ে খুব ভাবছে, সেটা হলো শারমিন ম্যাডামকে নিয়ে। এই গল্পের নায়িকা কি শেষ পর্যন্ত শারমিন ম্যাডামই হবে নাকি অন্য কেউ? কিন্তু নায়ককে, নিলয় তো শুধু হ্যাকিং কিং, তার তো ইচ্ছে নায়ক হওয়ার নয়, ভিলেন হওয়ার। ছোট থেকে নিলয়ের স্বপ্ন সে বড় হয়ে ভিলেন হবে। নিলয়, তুমি দেখতে বোকা শোকা, কিন্তু তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। ম্যাডাম, আমি যদি এতই বুদ্ধিমান হতাম তাহলে আমার ড্রেস আপ কবেই চেঞ্জ করে নায়ক হয়ে যেতাম। নিলয়, একটা কথা মনে রাখবে, ড্রেস আপ চেঞ্জ করে ফেললেই তার আসল রূপ ধোঁয়াশা হয়ে যায় না। মানে হলো এটাই যে তুমি রহস্যময় বালক, তুমি রহস্য ভালোবাসো, আর আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। ম্যাডাম, আজকাল দেখছি আপনি খুব রহস্যময় কথা বলছেন। আমার তো মনে হচ্ছে তোমার কাছে এই রহস্যটা অতি সামান্য, চাইলেই সমাধান করে ফেলতে পারো। উত্তর তোমার সন্নিকটে। নিলয় আর শারমিন ম্যাডাম একসাথে বসে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এটা নতুন নয় সবার কাছে, এমন অনেকবার হয়েছে যে নিলয় আর ম্যাডাম একসাথে এসেছে। নিলয় গুটি গুটি পায়ে এগোচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে, কাউকে খুঁজছে নিলয়, কিন্তু পাচ্ছে না। তুমি যাকে খুঁজতেছো সে এখানে নেই, পূর্ব পাশে পুকুর পাড়ে বসে আছে। নিলয় শারমিন ম্যাডামের দিকে তার চোখের দৃষ্টি স্থির করে। নিলয় যতবার চোখের দিক পরিবর্তন করছে ততবার ম্যাডাম তাকে কিছু না কিছুর ব্যাপারে সাহায্য করেছে। কিন্তু কেন? নিলয় এখন যার জন্য বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে এসেছে, শারমিন ম্যাডাম এটা জানলো কি করে? নিলয়কে ভাবাচ্ছে বিষয়টা। সে চাইলেই ম্যাডামকে প্রশ্ন করতে পারবে না, কেননা ম্যাডাম তার সিনিয়র। কিন্তু ম্যাডাম, আমি তো কাউকে খুঁজছি না। নিলয়, তোমার চোখ সম্বন্ধে আমার পড়া শেষ। আমি খুব ভালো করেই জানি তুমি এখন কাউকে খুঁজতেছো, আর সে এখন পুকুর পাড়ে বসে আছে। কিন্তু ম্যাডাম, আপনি কিভাবে জানলেন? বললাম তো, আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। তুমি নিলয়, চাইলেই আমার রহস্য উন্মোচন করতে পারবে না। যাও তুমি, আমি আসি। শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে চলে যায়। নিলয় দাঁড়িয়ে না থেকে পকেট থেকে মোবাইলটা বের করে ওই লোকটাকে কল লাগায়, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। নিলয় শারমিন ম্যাডামের কথা মতো পুকুর পাড়ের দিকে যেতে থাকে। সে ভাবছে, শারমিন ম্যাডাম কে? তিনি কি সত্যি পেশায় একজন শিক্ষক, নাকি ছদ্মবেশে অন্য কেউ? কিছুই তো বুঝতে পারছেন না নিলয়। তবে সে এটা বেশ ভালোই বুঝতে পারছে যে শারমিন ম্যাডামের কাছে নিলয়ের অনেক পরিচয় প্রকাশ পেয়েছে, কিন্তু নিলয় এখনও ম্যাডামের আসল পরিচয় জানতে পারল না। নিলয় হেঁটে হেঁটে এসে পুকুর পাড়ে দাঁড়ায়। পুকুর পাড়ে লম্বা সিঁড়ির মধ্যে একজন আগন্তুক বসে বসে বাদাম খাচ্ছে। নিলয় বুঝে গেছে যে এটাই সেই লোক যার জন্য সে বাস টার্মিনালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নিলয় কয়েকটা সিঁড়ি পেয়ে নিচের দিকে নামে। সে এখন ঠিক আগন্তুকের পেছনে দাঁড়িয়ে আছে। নিলয়ের মতো মানুষও দেখেছি আজকাল, কষ্ট করে তা কি ভাবা যায়? নিলয় একটু অবাক আগন্তুকের মুখ থেকে এমন কথা শুনে। সে গিয়ে আগন্তুকের ঠিক নিচ সিঁড়িতে বসে পড়ে। আগন্তুক নিলয়কে দেখে মুচকি এসে কয়েকটা বাদাম তার দিকে এগিয়ে দেয়। নিলয় বাদাম নেয় না, এক এক করে ফাইলগুলো আগন্তুকের দিকে দিতে থাকে। সেই আগের নিলয় আমার সামনে বসে আছে, যে কাজ ছাড়া কিছুই বলে না, টাকা তার কাছে সবকিছুই। মানুষ চাইলেই তার বাইরের অবস্থা খুবই সহজেই পরিবর্তন করতে পারে, কিন্তু ভিতরের অবস্থা একই থেকে যায়। আমি চাইলে কখন কি করতে পারি সেটা সময় বলে দেয়। আমি জানি নিলয়, তুমি খুব একজন রহস্যময় একজন মানুষ, কিন্তু তুমি এটা জানো যে তোমার থেকেও বড় মাইন্ড গেমের আবির্ভাব ঘটেছে? আমি নিজের খবর ছাড়া অন্য কারো খবর রাখি না, তবে একটা কথা শুনে রাখতে পারেন, আমি যদি চাই সবার গোপন তথ্য ফাঁস করে দিতে পারবো। নিলয়, তুমি বাদাম নিচ্ছ না যে? বাদাম খেয়ে কি হবে? বাদাম তো বর্তমানে ভাইরাল হয়ে গেছে। এখন তো মানুষ ভাত রুটি রেখে বাদাম খাওয়া শুরু করেছে। তুমিও বাদাম খাওয়া অভ্যাস করে নাও। আমি আপনার সাথে কাজের কথা বলতে এসেছি, আপনি মজা করছেন? যা সত্য তাই বললাম। নিলয় তার ব্যাগ থেকে পলিথিনের মোড়ানো ছোট্ট একটা মেমোরি কার্ড বের করে আগন্তুকের হাতে দেয়। আগন্তুক মেমোরি কার্ডটা বের করে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। এবার সে নিলয়কে জিজ্ঞেস করবে, বিষয়টা কি নিলয়? তুমি আমাকে মেমোরি কার্ড দিচ্ছ কেন?
কিছু পার্সোনাল তথ্য আছে এখানে, যেটা আপনার প্রয়োজন হতে পারে। তো আমার আই কার্ডে এখনো টাকা আসেনি কেন? কত টাকা চাই আপনার? 7 কোটি দিলেই হবে। হ্যাঁ, তো সামান্য টাকা আপনি চাইতে পারেন, আমি এটা ভাবতে পারিনি। সে যাই হোক, আমি রুমে গিয়ে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়ে দিব। মিন আর আলপনা কিন্তু শহরে এসেছে, বিষয়টা মাথায় রেখো। টাকার কাছে যখন বন্ধুত্ব সম্পর্কটা বিকৃত হয়ে যায় তখন খুব খারাপ লাগে। আগন্তুক ফাইলগুলো ঠিকঠাক করে হাতে দেয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ও বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, সেটা হলো একজন ভালোবাসে টাকা, অন্যজন ভালোবাসে মানুষের রক্ত। নিলয়ের সাথে স্টাইলিস্ট একজন ছেলে হাঁটছে। বিষয়টা খুবই অবাক করার মতো, কিন্তু নিলয়ের কাছে এটা বেশ হাস্যকর। দূর থেকে শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিলয় চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে নেয়। এখন সে সব জায়গায় শুধু শারমিন ম্যাডামের সেই রসময় হাসি দেখতে পাচ্ছে। আগন্তুক গিয়ে তার দামি গাড়ির দরজা খোলে, বাম পাটা গাড়ির ভেতরে রেখে নিলয়ের দিকে তাকায়। নিলয় চলে যাচ্ছে, তবু আগন্তুক নিলয়কে উদ্দেশ্য করে বলে, আমি জানি আমি কখনো মি 440 হতে পারবো না, তবে সকলের মাঝে আমি মি 440 হয়ে থাকতে চাই। কথাটা শোনা মাত্র নিলয় পেছনের দিকে তাকিয়ে আগন্তুককে একটা মুচকি হাসি উপর দেয়। আগন্তুক নিলয়ের হাসির মানে বুঝে গেছে। মিস্টার 440 চাইলে তার শহরে 440-র অস্তিত্ব দেওয়া কোনো ব্যাপার না, তবে হতে চলেছে 420-র আবির্ভাব। সবই অজানা রহস্য। নিলয় বর্তমানে আবদ্ধ একটা কক্ষে অবস্থান করছে। আশেপাশে রয়েছে অনেকগুলো বড় বড় কম্পিউটার। রুমটা অন্ধকার হলেও কম্পিউটারগুলোর রং বেরঙের আলোয় দৃশ্যমান হয়ে উঠেছে। নিলয়ের সামনে রয়েছে মস্ত বড় কম্পিউটার। এই রুমের সবচেয়ে দামি এবং পাওয়ারফুল কম্পিউটার এটা। নিলয় এখানে এসেছে সেই বিকেলে, কিন্তু এখন কত বাজে সে জানে না, কেননা এখানের প্রত্যেকটা কম্পিউটারের টাইম চেঞ্জ করা। কারণ নিলয় রীতি এটা, সে যে যে দেশগুলোর ব্যাংক থেকে বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করে তার সব দেওয়া আছে। নিলয় তার ঘাড় ঘুরিয়ে পেছনের দেওয়ালের দিকে তাকায়। এখানে মস্ত বড় একটা ঘড়ি চলছে। দেয়াল ঘড়িতে বর্তমান সময় রাত 11:20। নিলয়ের জন্য হ্যাকিং টাইম মাত্র শুরু হয়েছে। নিলয় তার ইমেলে প্রবেশ করে। মার্কো জ্যাক নামে একজন তাকে ইমেল করেছে, কিন্তু ইংরেজি ব্যাংকের সাথে কিছু কি পাসওয়ার্ড রয়েছে। সবচেয়ে একটা লিঙ্ক দেওয়া আছে। নিলয় লিঙ্কে ক্লিক করে কিছু সময় পর তাকে একটা ওয়েবসাইট নিয়ে যাওয়া হলো। নিলয় আগে কখনো এই ওয়েবসাইটে আসেনি, তবে এটা যে হ্যাকিং সাইটের এটা বুঝতে তার অসুবিধা হলো না। সাধারণত হ্যাকিং ওয়েবসাইটগুলোতে 4টে ইন্টারন্যাশনাল ভাষার সংমিশ্রণ একটা লোগো তৈরি করা হয়, যেটা দেখে সহজেই মানুষ বুঝতে পারে যে এটা হ্যাকিং ওয়েবসাইট। নিলয়ের জানার আগ্রহ অনেক, তাই সে ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখছে। তবে এটা থেকে যে সে নতুন কিছু তৈরি করতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ এই ওয়েবসাইট দিয়ে শুধু মানুষের কল ট্র্যাকিং করা যায়। নিলয় এখন যেই ওয়েবসাইটে আছে সেটার ভেতর রয়েছে দুইটা জগৎ, একটা ভালো জগৎ, অন্যটা খারাপ জগৎ। হঠাৎ নিলয়কে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হলো। নিলয় প্রায় অবাক হঠাৎ এমন কাণ্ড দেখে। সে আবার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে। তাকে এখন বলছে যে সে যদি এই ওয়েবসাইটে থাকতে চায় তাহলে তাকে একটা জিমেলে অ্যাড করতে হবে। নিলয় তার টেম্প ইমেলে ঢোকে, সেখান থেকে একটা জিমেল কপি করে নিয়ে ওয়েবসাইটে যেখানে জিমেল চাচ্ছে সেখানে পেস্ট করে। এবার সে শক্তিশালী একটা পাসওয়ার্ড অ্যাড করে। ওয়েবসাইট থেকে নিলয়কে কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য বলছে। নিলয়ের কম্পিউটার সামনে থেকে উঠে দক্ষিণ পাশের মাঝামাঝি আকাশের কম্পিউটারের সামনে গিয়ে বসে। সে দক্ষিণ পাশের কম্পিউটার দিয়ে আমেরিকায় যত বড় বড় ব্যাংক আছে সেখান থেকে অ্যাকাউন্ট হ্যাক করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে। নিলয় আমেরিকার মস্ত বড় বিজনেসম্যান। জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সে হ্যাক করতে পারছে না। জন নিউজিল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার আছে, যেগুলো সে ডার্ক ওয়েবসাইট থেকে ইনকাম করেছে। নিলয় কখনো সৎ মানুষের অ্যাকাউন্টে হাত দেয় না। জন নিউল্যান্ড ডার্ক ওয়েবসাইটে বন্দুকের ব্যবসা করে, যেটা একেবারেই অসৎ পথে টাকা ইনকাম। নিলয় বিগ ডিজিটাল সিকিউরিটি ওয়েবসাইটে প্রবেশ করে। সেখানে ঢোকার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। নিলয় জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার জানে, তাই সে কিবোর্ড দিয়ে টাইপ করে 24901567...
24। প্রসেসিং হচ্ছে, কিন্তু আবার ইরোর হয়ে গেল। নিলয় হাল না ছেড়ে আরেকবার ট্রাই করে। এবার আর ইরোর নয়, রোডিং হওয়া শুরু হয়েছে। ওয়েবসাইট থেকে নিলয়কে হাই অ্যালার্ট জারি করেছে। নিলয় জানে এখন তাকে কি করতে হবে। সে বেশি দেরি না করে তার কম্পিউটারের লোকেশন ট্র্যাকিং চেঞ্জ করে দিয়েছে। এখন পুলিশ যদি নিলয়কে ধরতে চায় লোকেশন ট্র্যাকিং করে, তাহলে পুলিশ দেখবে নিলয়ের লোকেশন কখনো দেখাচ্ছে আমেরিকা, কখনো লন্ডন, আবার কখনো নিউজিল্যান্ড, কখনো ব্রাজিল। নিলয়ের সঠিক লোকেশন তার কখনো খুঁজে পাবে না। নিলয় বর্তমানে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। সে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পাবে বলে ধারণা করেছিল, এখানে তার থেকে অনেক গুণ বেশি দেখাচ্ছে, প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় নিউল্যান্ডের অ্যাকাউন্ট থেকে সস্তা টাকা নিয়ে নিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। বর্তমানে নিলয়ের অ্যাকাউন্টে রয়েছে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় কতিপয় মাইন্ড গেমার, যার কারণে সে দেরি না করে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে লক করে দেয়। এখন কেউ চাইলেই নিউল্যান্ডের টাকা ট্রান্সফার হিস্ট্রি দেখতে পারবে না। নিলয়ের কাজ শেষ। এখন সে কম্পিউটারের সামনে থেকে উঠে বসে। সে একা একা রুমের মধ্যে জোরে জোরে চিৎকার করে হাসছে আর বলছে, এই পৃথিবীতে আমি একটা বালুর সমান। পৃথিবী আমাকে প্রয়োজন নেই। এই ধুলোর পৃথিবীর কাছে আমি একটা বালুর সমান। পৃথিবী আমায় প্রয়োজন হিসেবে মনে করে না, কিন্তু আমায় চাই দুনিয়া। ইতিহাসের পাতায় আমার নাম আমি রেখে যেতে চাই না, তবে আমি পৃথিবীর মানুষকে জানিয়ে যেতে চাই আমার মতো হ্যাকার হওয়া সম্ভব নয়। নিলয়ের কাছে একটা কম্পিউটার আছে যেটার মধ্যে সেকেন্ড হিসেবে করে টাকা ইনকাম হয়। সবাই তার হ্যাকিং মস্তিষ্কের অবদান। ছোটবেলা যখন নিলয়ের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তখন ডাক্তার বলেছিল অন্য সকল শিশুর মাথায় যত পরিমাণ নিউরন রয়েছে, নিলয়ের মাথায় সবার থেকে কিছু পরিমাণ বেশি নিউরন দিয়ে গঠিত। সেই সকল নিউরন তাকে অনেক জ্ঞানী হওয়ার জন্য সাহায্য করবে। নিলয়ের কাছে এখনও সেই ডাক্তারের দেওয়ার রিপোর্টটা রয়েছে, যেটা দেখে নিলয় এখনও প্রতি রাতে মুখ উজ্জ্বল করে হাসে। তবে ভয় তার একটাই, সেটা হলো মৃত্যুর। সকাল 9:40। সানি, রাকেশ, নীলা ক্যাম্পাসে জলপাই গাছের নিচে বসে আছে। সানি অবশ্য নীলার অনেকটা কাছাকাছি এসে বসে আছে, কিন্তু রাকেশ তাদের দুজনের থেকে সামান্য দূরে বসে আছে। রাকেশের অনেক ইচ্ছা মিস্টার 440-র মতো হওয়ার, কিন্তু যেটা সম্ভব নয় সেটাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সানি আর নীলা যেদিন কোনো খেয়াল নেই, জিহাদের প্রেম নিয়ে তারা ব্যস্ত। সানি আর নীলা, তোদের আমি আজকে শেষবারের মতো বলছি, যদি প্রেম করার ইচ্ছা হয় তাহলে পার্কে চলে যা, নয়তো নীরব জায়গায়। কিন্তু তোরা আমাদের সাথে বসে এগুলো করিস, কোথায় 3 জন মিলে আড্ডা দিব তা না করে তারা দুজনে দুজনকে নিয়ে ব্যস্ত থাকিস। রাকেশের কথা শুনে সানি নীলার থেকে একটু সরে এসে রাকেশের কাঁধে হাত দেয়। রাকেশ সানির হাতটা তার কাঁধ থেকে নামিয়ে নেয়। রাকেশের বুকে সব সময় স্টাইলিশ একটা চশমা ঝুলে থাকে। সানি সবসময় স্মার্ট হয়ে চলাফেরা করে। নীলা তো কম না, সব কিছুর মধ্যে দামি ব্র্যান্ডগুলোর ব্যবহার করে। সবাই নিজেদেরটা বেশ ভালো বোঝে। রাকেশ, তুই কি আমাদের ভালোবাসা দেখে জেলাস ফিল করিস? এটা কেমন কথা নীলা? আমাকে দেখে কি তোর এমন মনে হয়? দেখে তো মনে হয় না, তবে তোর কথার ধরন কিন্তু এমনটা বোঝায়। নীলা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? তোদের দুজনের ভালোবাসা এক করার জন্য আমি কি না করেছি, আর তুই এখন বলছিস আমি তোদের ভালোবাসা দেখে জেলাস ফিল করছি? বাহ বাহ। তোরা দুজন থাম এবার। আর নীলা, রাকেশ তো ঠিকই বলেছে। তাকে পাশে বসিয়ে আমরা যদি নিজের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে সে পাশে বসে কি শুধু এগুলোই দেখবে? কিন্তু সে এই কথাটা তো বুঝিয়ে বলবে, তাই না? তোদের দুজনের তো আমি প্রতিদিনই বলি, কিন্তু আমার কথা কোনো মূল্যই নেই, তাই আজকে এমনভাবে বলেছি। কথাটা বলে রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে সামনের দিকে ডান পাটা বাড়িয়ে দেবে, সাথে সাথে সানি তার হাতটা টান দিয়ে বসিয়ে দেয়। রাগ করে চলে যাচ্ছিস কেন? রাগ করার কথা তো আমাদের। রাকেশ সানির কথার মানে বুঝতে পারছে না। যেখানে রাকেশের কথার কোনো মূল্য নেই, সেখানে রাকেশ রাগ করছে, কিন্তু সানি বলছে রাকেশের নাকি রাগ করার কোনো মানেই নেই। রাকেশ সানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। রাকেশের এবারে তাকানো দেখে সানি মুচকি হেসে বলে, এভাবে তাকালে তো ভয় পাই আমি। আর তুই আমাদের প্রেম করার মধ্যে ডিস্টার্ব করেছিস। সে তো রাগ তো আমাদের করাই উচিত, কিন্তু সেখানে রাগ তুই করছিস। তাহলে হাত ছেড়ে দে, আমি চলে যাই। আমি গেলে তো তোদের প্রেম করতে আর অসুবিধা হবে না।
আরে রাকেশ, মজা করছি। এখনো রাগ করে বসে থাকবি? আমরা তো তোর ফ্রেন্ড, আর ফ্রেন্ডের প্রতি কি রাগ করা যায়? আমি এখন বেশ বুঝতে পারছি। থাক, আর জ্ঞান দেওয়া লাগবে না। ক্যাম্পাসের গেটের দিকে তাকিয়ে দেখ কে আসছে। রাকেশের কথা শুনে সানি আর নীলা ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। ঢিলে ঢালা পুরনো প্যান্ট, সামান্য ময়লা লেগে থাকা হলুদ একটা শার্ট পরে, চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে একটা ছেলে প্রবেশ করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ ঝুলছে। নীলা আর সানিকে চিনতে অসুবিধা হলো না যে ছেলেটা কে। আরে এটা তো আমাদের ক্যাম্পাসের ইনোসেন্ট বয় নিলয়। চল আজকে নিলয়কে রেগে দিই। রাকেশ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? নীলয় যতই বোকা হোক না কেন, সে কিন্তু আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, আমরা মজা নিব আর ছেড়ে দেবো তাকে, এখানে সমস্যা নেই কোনো। সানি একেবারে ঠিক বলেছে। নীলয়কে র‍্যাগ দিলে কেউ কিছু বলবে না, আর কোনো ঝামেলাও হবে না। কে বলছে তোদের নিলয়কে র্যাক দিলে কোনো ঝামেলা হবে না? নিলয়কে র্যাক দিলে অনেক বড় ঝামেলা হবে, এটা আমি বলে দিচ্ছি। নিলয়ের মতো সাধারণ ছেলের জন্য কোনো ঝামেলা হবে না। নীলয় যদি সাধারণ কেউ না হয় তাহলে? মানে? না, জানাই ভালো। নীলয়ের আজকে ক্যাম্পাসে আসতে মন চাচ্ছিল না, তবুও সে এসেছে কোনো এক মস্ত বড় প্রয়োজনে। মানুষটাকে নিজ প্রয়োজন ছাড়া কিছু করে না, ঠিক তেমনই নিলয়ও। কিন্তু নিলয় সবার মতো হলেও তার চিন্তা চেতনা অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম। পা হেলাতে হেলাতে নিলয় তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। সে লক্ষ্য করলো জলপাই গাছের নিচে সানি, রাকেশ আর নীলা বসে আছে। এটা দেখে নিলয় মুচকি হাসে, কেননা নিলয়ের আসল পরিচয় তাদের সবার কাছে অজানা। তবে একজন, এই নিলয়, একটু এদিকে আয় তো। নিলয় সানিদের সামনে দিয়ে যাচ্ছিল। যখন সে তাদের পেরিয়ে সিঁড়িতে পা রাখবে তখনই সে পেছন থেকে কথাটা শুনতে পায়। গাছের নিচে বসা সবার গলার স্বর নিলয়ের সাথে পরিচিত। এখন যে নিলয়ের ডাক দিয়েছে সে হলো রাকেশ। নিলয় মুচকি হাসে, সে জানে এখন তার সাথে কি ঘটবে। নিলয় পেছনে ফিরে তাকায়। রাকেশ হাত দিয়ে ইশারা করে তাদের দিকে যাওয়ার জন্য। নিলয় আশেপাশে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রাকেশের সামনে দাঁড়ায়। সে নিজের চশমাটা ঠিক করে বলে, ভাইয়া কেন ডেকেছেন আমায়? সেটা কি এখনই বলতে হবে? আসলে ভাইয়া ক্লাসের সময় ঘনিয়ে এসেছে, যা বলার তাড়াতাড়ি বলেন। আমার কথা আগে নাকি তোমার ক্লাস আগে? ক্লাস করাটা আমার প্রয়োজন, কিন্তু আপনার কথা শোনাটা আমার প্রয়োজন নয়। কথার দিক দিয়ে তো তুমি বেশ স্মার্ট, কিন্তু তোমার ড্রেস আপ এত আনস্মার্ট কেন? ড্রেস আপ দেখে মানুষ বিচার করাটা ঠিক নয়, এটা বোকামি মাত্র। ক্যাম্পাসের একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ। তুমি এখন যে তার কাছে আমার প্রপোজালটা দিয়ে আসবে। এ ধরনের কাজ আমি করতে পারবো না, নিজের কাজ নিজে করবেন। নিলয়ের কথা শুনে রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে গিয়ে সরাসরি নিলয়ের কলার ধরে। নিলয় এটা দেখে কোথায় রাখবে, কিন্তু সে না করে মুচকি হেসে বলে, বনে শিকার করতে শিল্পীরাও যায়, আবার সিংহেও যায়। কখনো কখনো শিকারী নিজেই শিকার হয়ে যায়, তাও সিংহের হাতে, কখনো বা হিংস্র প্রাণীর হাতে। কিন্তু মাংস পুরো শিকারী জাতিটাকেই ট্রেনিং দেয়। নিলয় কথাটা বলে রাকেশের হাতটা নিজ কলারটা তাকে ছাড়িয়ে দেয়। রাকেশ সহ বাকিরা শুধু বোকার মতো তাকিয়ে নিলয়ের কথাগুলো শুনছিল। নিলয় নিজ চোখ থেকে চশমাটা হাতে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। রাকেশ গিয়ে সানির পাশে বসে। বলেছিলাম নিলয়ের সাথে ঝামেলা করিস না। ছেলেটা দেখতে যতটা বোকা হোক না কেন, কথাগুলো পুরো ফিল্মি স্টাইলে বলে। আজকে বিকেলে নিলয়কে বোঝাবো যে আমি রাকেশ কতটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। রাকেশ, বিষয়টা এখানে সমাপ্ত দে, পরে কিন্তু বড় কোনো ঝামেলা হলে আমি তোর সাথে থাকবো না। যত যাই হোক না কেন আজকে নিলয়কে বোঝাবো। কথাটা শেষ করতে পারেনি রাকেশ, এর আগে তার পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে মোবাইলটা বের করে দেখে যে তার ইমেলে একটা মেসেজ এসেছে, তাও আবার কোনো ফেক ইমেল থেকে। রাকেশ বলে ওঠে, এইসব ফেক ইমেল থেকে যে কিভাবে মেসেজ আসে বুঝতে পারি না। আমার মেইলেও তো ফ্যাকাল্টি থেকে মেসেজ এসছে। আমারও একই ঘটনা। আচ্ছা রাকেশ, তুই তোর মেসেজটা পড়ে শোনা আমাদেরকে। রাকেশ মেসেজটা পড়তে শুরু করে, মানুষকে সাবধান করা আমার কাজ না, তবে তোদের তিনজনকে সাবধান করার একটাই কারণ, তা হলো তোরা তিনজন আগুনে হাত দিয়েছিস। ভুলে যাস না, আগুন কিন্তু সব কিছু পুড়িয়ে ফেলে। আমি জানি তোদের সাথে 440 কন্ট্যাক্ট রয়েছে, তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর ভুলেও না হয়, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজটা পড়া শেষ করে থামে রাকেশ। সে সামান্য ভয় পেয়ে গিয়েছে। মেসেজটা পড়ে রাকেশ বাকি দুজনের দিকে তাকায়। এবার নীলা বলে ওঠে,
আমার আর সানের কাছে একই মেসেজ এসেছে, কিন্তু তাও আবার ভিন্ন ভিন্ন আইডি থেকে। কোন কাজের কথা বলছে লোকটা? ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা, নাকি নিলয়ের সাথে ঝামেলা করার ব্যাপারটা? আমার মনে হয় মিস্টার 44 বিষয়টা জানানো উচিত, তাও আবার অতি দ্রুত। ভাইয়াকে তো রাত 12টার আগে মেসেজ দেওয়া নিষেধ। আমি ভাইয়াকে বলবো, তাও রাত 12টার পরে। সকলের মাথা বেয়ে ঘাম ঝরছে। নতুন কোন রহস্যের ভেতর পড়েছে মিস্টার 440 টিম? তাহলে কি হ্যাকিং জগতে মিস্টার 440 চেয়ে বড় কোনো হ্যাকারের আবির্ভাব ঘটেছে? জানা নেই কিছু, সব কিছুই রহস্যের মায়াজাল। নীলাদের অবস্থা থেকে দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখছে আর রহস্যময় হাসি হাসছে। অন্ধকার রুমের ভেতর কালো বিড়াল খুঁজে পাওয়া যেমন অসাধ্যকর, ঠিক তেমনই রহস্য উন্মোচন করতে ততটাই কষ্টকর। চারদিক রাতের অন্ধকারের ঘনঘটা, ঝিরঝির বাতাসে দেহ মন জুড়িয়ে যায়। রাত তখন 3:30। সমস্ত শহর জুড়ে একটা থমথমে স্তব্ধতা বিরাজমান। কিছুক্ষণ আগেও শহরে লোকে লোকারণ্য ছিল, গাড়ির শব্দে ঘুমানোর সমস্যা হতো, কিন্তু এখন সব কিছুই বন্ধ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গ্রীষ্মকালেও ঠান্ডার অনুভব হচ্ছে। শহরের প্রত্যেক দিনই 2-3টা খুন হচ্ছে, কিন্তু পুলিশ খুনিদের ধরতে অক্ষম। তাদের ধারণা বাইরে যেতে খুনি তার খুন করা চালিয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে খুনি সকলের সামনে থেকে। কাঠের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিলয়। আজ 3 দিন হলো নিলয় বাইরের আলো দেখেনি। কে বা কারা যেন তাকে হল থেকে তুলে এখানে নিয়ে এসেছে। নিলয় তাদের চেহারা পর্যন্ত দেখেনি। প্রত্যেক দিন সময় মতো নিলয়ের খাবার চলে আসতো। আজকে নিলয়ের ঘুম হয় না। চোখ জোড়া বন্ধ করলে কিছু স্মৃতি ভেসে উঠেছে। বাহিরের বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। নিলয়ের মাথার উপরে 60 ওয়াটের বাল্ব জ্বলছে। রুমটা বেশ বড়। এটাকে রুম না বললেও চলে, কারণ জায়গাটা বিশাল আকারের। পুরো কিছুটা ভাঙা জিনিসপত্র পড়ে আছে। 60 ওয়াটের বাল্ব হলুদের আলোয় বেশ দূর যাচ্ছে না। যতটুকু পর্যন্ত যাচ্ছে ততটুকু নিলয় দেখছে, এর বেশি দেখা সম্ভব না। সব কিছু অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ করেই বিকট একটা শব্দ হলো। নিলয় চোখ মেলে তাকায়। বিদঘুটে অন্ধকারের মধ্য দিয়ে কয়েকটা লোক হেঁটে আসছে এদিকটায়। নিলয়ের কান সতর্ক হয়ে গিয়েছে, দূরের শব্দ এখন তার কাছে অতি নিকটে মনে হচ্ছে। 5 জন লোক এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় ভালো করে তাকায় লোকগুলোর দিকে। 3 জন লোক তার অতি পরিচিত, আর 2 জনকে চিনে না নিলয়। চিনতেও চায় না এরা কারা। কি অবস্থা নিলয়? ও সরি, মিস্টার 420। বাঁকা হেসে নিলয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে রনি উপস্থিত আছে। এখন সেও নিলয়কে উদ্দেশ্য করে কথাটা বলেছে। নিলয় তার চোখের দৃষ্টি রবিনের পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ফেলে। আলপনা, যাকে নিলয় ভালোবাসতো। এটাকে ভালোবাসা বলে হয় কি না এটা জানে না নিলয়। আলপনা ঠিকই পাশের একজন পুলিশ অফিসারের দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে এক উজ্জ্বল সিগারেট। তাকে অনেকটা ভিলেনের মতো দেখা যাচ্ছে। তাদের সকলের পাশে যে 2 জন দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা পাহারাদার। 2 জনের হাতে AK-47 রয়েছে। এগুলো দেখে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে নিলয়ের হাসি পাচ্ছে। তবুও নিলয় হাসে না। তবে চেহারার ভয় পাওয়া একটা ভাব ফুটিয়ে উঠেছে। রবিন একটা বক্স টেনে বসে। মুখে তালা লাগিয়ে কোনো লাভ নেই, কথা বলতে হবে। আমার কাছে বলার মতো কিছু নেই। বলার মতো অনেক কিছু আছে, যদি তুই সেটা বলিস। আমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে কেন? 300 কোটি টাকা কোথায় আছে সেটা জানার জন্য। কথাটা শোনা মাত্রই শব্দ করে হেসে ওঠে নিলয়। নিচে পড়ে থাকা চেয়ারটা তুলে বসে পুলিশ অফিসার জানালেন, জামাল সাহেব পায়ের ওপরে পা তুলে বেশ আয়েশ করে বসে আছেন তিনি। নিলয়ের সম্পর্কে তার কিছু অজানা নয়। আলপনা এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে নিলয় বলে, আলপনা, দাঁড়িয়ে থাকলে অযথা পায়ে ব্যথা হবে।
এর চেয়ে ভালো হয় তুমি আমাকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ো। এখানে বসার জন্য আসিনি, অযথা কথা না বলে যা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দে। উত্তর নেই আমার কাছে। আমি ভুল শুনিনি তো? নিলয়ের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটার উত্তর নেই? এটাও বিশ্বাস করতে হবে আমাকে? আগের নিলয় আর এখনকার নিলয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। নিলয়, বেশি কথা পছন্দ না। তুই পরিবর্তন হয়েছিস, এগুলো বলে কোনো লাভ নেই। আমার শুধু ওই 300 কোটি টাকার সন্ধান চাই। টাকার ব্যাপারে এখন আমি কিছু বলতে ইচ্ছুক নয়। হুট করেই জামাল সাহেব তেড়ে আসে নিলয়ের দিকে। কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সবাই এটা জানে যে জামাল সাহেব খুবই রাগী ও অত্যমুখী সৎ স্বভাবের মানুষ। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করে। তিনি যথেষ্ট চুপচাপ থাকেন তখন পরিবেশটাও শান্ত থাকে, কিন্তু যখন তিনি রেগে যান তখন পরিবেশটাও অশান্ত হয়ে যায়। জামাল সাহেব চেয়ারের পাশ থেকে নতুন স্টিকটা উঠিয়ে হাতে নেয়। সবাই তাকিয়ে আছে ওনার দিকে। কি করতে চলেছেন উনি? মুহূর্তের মধ্যেই তিনি নিলয়ের বাম হাতে জোরে একটা বাড়ি মারে। নিলয় ব্যথা পেয়েছে, এটা তার মারাত্মক চিৎকার শুনে বোঝা যাচ্ছে। জামাল সাহেব হাসে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিলয় কান্নার মধ্যে হেসে ওঠে। জামাল আর কপাল চেপে ধরে। নিলয়ের চোখে তার চশমাটা নেই। ছোট চোখ জোড়া দুই কেমন যেন ব্যথা করছে। শরীরের কোন জায়গায় ব্যথা পেলে তার প্রভাব অনেকটা নিলয়ের চোখে অনুভব হয়। এটা আমার আড্ডা, এখানে তোকে কেউ সাহায্য করবে না। তাকিয়ে দেখ, তোর বন্ধু বসে আছে, তার টাকা চাই, কিন্তু আমার তোকে চাই। আমাকে আপনার কেন প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো টাকা না চেয়ে তোকে চেয়েছি। কোনো উদ্দেশ্য নেই আপনার? আছে তো, খুব বড় উদ্দেশ্য আছে আমার। সেটা কি? তুই আমার অর্ডারে কাজ করবি আনঅফিসিয়াল ভাবে, এটাই আমার উদ্দেশ্য। নিলয় কারো আন্ডারে কাজ করে না, বরং নিলয়ের আন্ডারে মানুষ কাজ করে। জামাল সাহেব কিছু একটা ভেবে নিলয়ের কলার ছেড়ে দেয়। স্টিক হাতে আগের মতোই চেয়ারে বসে পড়ে। তিনি হাত দিয়ে একটা ছেলেকে ইশারা করতেই ছেলেটা যেতে নিলয়ের বাঁধন খুলে দেয়। নিলয় ছাড়া পেয়ে কিছুটা উৎফুল্ল, কিন্তু ব্যথায় বাম হাতটা নাড়াতে পারছে না। সে পায়ের ওপর পা তুলে হাত দুটো চেয়ারের কাঞ্চিতে রাখে। নিলয়ের এমন স্টাইল দেখে রবিন বেশ রেগে যাচ্ছে। তার সবচেয়ে বেশি রাগ লাগছে এটা দেখে যে জামাল সাহেব নিলয়কে মুক্ত করে দিয়েছে নিজের স্বার্থের জন্য। এটা কি হলো জামাল সাহেব? কোনটা কি হলো? নিলয়কে ছেড়ে দিলেন কেন? আমি বলি কেন তিনি ছেড়ে দিয়েছেন। দুজনের কথার মাঝে নিলয় কথাটা বলে। তার কথা শুনে রবিন সহ সকলে তাকায় তার দিকে। নিলয় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে ইশারা করে সিগারেট দেওয়ার জন্য। ছেলেটা জামাল সাহেবের দিকে আর চোখে তাকায়। মাথা ঝাঁকায় জামাল সাহেব। ছেলেটা অনুমতি পেয়ে নিলয়কে একটা সিগারেট জ্বালিয়ে দেয়। নিলয় সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে ছাড়তে বলে, এই পৃথিবীতে সবাই নিজের স্বার্থের জন্য কাজ করে, যেমন জামাল সাহেবের আমার প্রয়োজন। এখন তোদের দুইজনকে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু আমি তার কথায় রাজি না। তবে 50% শেয়ার কাজ করব, অর্ধেক আমার আর অর্ধেক তোর। আমি জানতাম আপনি এত পর্যন্ত যাবেন। বড় বড় বিজনেসম্যানদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা, সেখান থেকে যত টাকা পাবো সেটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নিব। হ্যাক করবি তুই, আর নিরাপত্তার দায়িত্ব আমার। তবে আমার একটা শর্ত আছে, যদি আপনি রাজি হন তাহলে ডিল ফাইনাল, আর যদি না হন বুঝতে তো পারছেন। জামাল সাহেব বুঝে গেছে নিলয়ের কথার মানে। তিনি যদি তার শর্ত না মানে তাহলে নিলয় ডিল ফাইনাল করবে না। মানলে নিলয় নিজের মতোই থাকবে। জামাল সাহেব চায় না নিলয়কে হাতছাড়া করতে, তাই তিনি রাজি হয়ে যান নিলয়ের কথায়। নিলয় মুচকি হাসে। রবিন আর আলপনা শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। তাহলে জামাল সাহেব, আমি আমার শর্তের কথা বলতে পারি? কেন নয়, বল তোর কি শর্ত। তাহলে এখনই আপনি রবিন আর আলপনাকে শেষ করে দেন। অবাক চোখে তাকায় জামাল সাহেব। বসা থেকে উঠে দাঁড়ায় রবিন। ছুটে আসে নিলয়ের দিকে। জামাল সাহেব বাধা দেয়। রবিন ধাক্কা মারে জামাল সাহেবকে। জামাল নিচে পড়ে যায়। নিলয় নিচে তাকায়। জামাল আর তার স্টিক দিয়ে রবিনের পায়ে
গোড়ালিতে জোরে একটা বাড়ি মারে। রবিনের কিছু হয় না, সে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে তুলে দাঁড় করায়। নিলয় সিগারেট ফেলে দেয়, চোখ রাখে রবিনের চোখে। শান্ত চোখে জোড়া রাগে লাল হয়ে গেছে, প্রতিশোধের নেশায় কাজ করছে। একটা ছেলে আলপনাকে মারার জন্য এগিয়ে যায়। আলপনা নিচ থেকে কাঠের খালি বক্সটা হাতে নিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটা মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে আলপনার থেকে দূরে সরে আসে। একটা ছেলে এগিয়ে আসতে তার দিকে। এইবার আলপনা আশেপাশে তাকায়, আর থেকে সামান্য দূরে একটা লোহার রড পড়ে আছে। সে সেইটা হাতে নেয়। ছেলেটা বুঝে গেছে এটা দিয়ে